সুজন আহমেদ। আমার বাড়ি বন্দরনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার কাকা আছে, কাকি আছে, রয়েছে আমার একটা কাকাতো ভাই সহ 2টা কাকাতো বোন। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার দাদি, দাদা সহ আমার একজন ফুপু। তাহলে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমার বাবা মা কোথায়? আসলে আমি যখন পৃথিবী সম্বন্ধে জানতে শিখি, আমি যখন বড় হই, তখন আমি আমার বাবা মাকে দেখতে পাইনি। মূলত বাবা মায়ের কোনো স্মৃতি আমার ঠিক মনে নেই। আমি যখন থেকে বড় হই তখন থেকেই বুঝতে পারি যে আমার একজন বন্ধু আছে, কাকাতো ভাই আছে, যার নাম হচ্ছে আব্দুল হাকিম। এবং আব্দুল হাকিমের সাথে আমার বেশিরভাগ সময়গুলো কাটতো। আমার কাকাতো ভাইয়ের সাথে আমি বড় হই। আস্তে আস্তে করে বড় হতে হতে আমি একটা পর্যায়ে জানতে পারি, আমি যখন ভীষণ ছোট, মানে আমি যখন আমার মায়ের পেটে, ঠিক তখনই আমার বাবা মারা যায়। এবং বাবা মারা যাওয়ার কিছুদিন পরে আমি দুনিয়াতে আসি। এবং দুনিয়াতে আসার পরে আমার মাকে তখনই আমার নানা নানি নিয়ে যাওয়ার জন্য অনেক চাপ দিচ্ছিল, কিন্তু আমি তখন সবেমাত্র ছোট্ট দুধের বাচ্চা। এই জন্য আমার মা আমাকে আর রেখে যায়নি। আমি জন্ম হবার ঠিক 1.5 বছর পরে আমার মা আমাকে রেখে অন্যত্রে বিয়ে বসে যায়। এবং অন্যত্রে আমার নানা নানি যখন আমার মাকে বিয়ে দিয়ে ফেলে, এরপর থেকে আমার মা আর কখনোই আমার কোনো খবর নিতে আসেনি। এরপর থেকে মা আর কখনোই জানতে আসেনি যে আমি কোথায় আছি, কেমন আছি, আদৌ বেঁচে আছি কিনা। সেই মুহূর্তে আমার দাদা, দাদি, কাকা, ফুফু এবং কাকাতো ভাই বোন, ওদের সাথে আমার বেড়ে ওঠা। আমি ওদের সাথে মাঠে খেলতাম, মাঠে বেড়াতাম। তবে সত্যি কথা বলতে গেলে কি, কখনোই আমার বাবা মায়ের অভাব আমার দাদা, দাদি, আমার কাকা, কাকিরা আমারে বুঝতে দেয়নি। কখনোই বুঝতে দেয়নি। তাদের নিজের সন্তানকে তারা ঠিক যতটা আদর করতো, আমাকে ঠিক ততটাই আদর করতো। কখনোই কোনো কিছুর অভাব আমাকে দেয়নি। আমি যখন যা চাইতাম আমাকে তাই দিত। এবং আমি এত পরিমাণে দুষ্টুমি করতাম, এরপরেও আমাকে খুব বেশি একটা বকাবাধ্য করতো না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। অনেক বড় হয়ে বলতে আমার বয়স তখন প্রায় 6 থেকে 7 বৎসরের কাছাকাছি। তো 6-7 বৎসরের একটা ছেলে তো আর অত বড় না। এরপরে ওই বয়সেই আমি তখন, ওই বয়স যদিও আমার ছিল, বাট আমি প্রচুর রকমের চালাক ছিলাম। অনেক দুষ্টামি করতাম, তো অনেক দুর্দান্ত আমি চালাক ছিলাম। ওই সময় একদিন আমি আর আমার কাকাতো ভাই হচ্ছে মাঠের মধ্যে ডাং খেলতেছি। আপনারা হয়তো ডাং খেলা অনেকেই বুঝবেন না, তখনকার জেনারেশনের ছেলেমেয়েরা বুঝবে। ওই যে বড় একটা, মানে আপনার গাছের ঢাল কেটে এই সাইজের হবে, আর ডাংটা হবে ছোট, এটা মাটির উপরে রেখে এভাবে বাড়ি দিয়ে তারপর হচ্ছে ডাংটার মধ্যে বাড়ি মারতাম, মানে ওই ছোটো লাঠিতে বাড়ি মারতাম। এটা উড়ে যেতে এটাকে ডাং খেলা বলা হয়। তো ওরকম ডাং খেলতেছে। এখন ডাং খেলতে খেলতে একদিন আমি করলাম কি, ওই ডাং খেলতেছি, আমার কাকাতো ভাই হচ্ছে দূরে, আমি বাইরে, আমি এখান থেকে মানে ডাং মারছি। ডাং মারার পরে ডাংটা এরকম ঘুরতে ঘুরতে গিয়ে আমার কাকাতো ভাই যখন এটাকে ক্যাচ ধরতে গেছিল, এটা ওই মুহূর্তে আমার কাকাতো ভাইয়ের চোখের মধ্যে ঢুকে যায়। এবং ডিরেক্টলি চোখের মধ্যে এরকমভাবে ঢুকে যায়, এবং ঢুকে গিয়ে ও তখন এটা কী করে, এভাবে টান দিয়ে বের করে ফেলার পরে প্রচণ্ড রকমের রক্ত বের হয়। এবং ও যখন এরকম রক্ত চাপ দিয়ে ধরে রাখে, আমি তখন দৌড়ে যাই এবং গিয়ে দেখি যে রক্ত ওর পুরো মানে শরীর ভিজে যাচ্ছে। এটা দেখে আমি তখন ভয় পেয়ে যাই, এবং এতটাই ভয় পাই যে আমি যার কাছেই বলবো যে ও তো আমি খেলতে গেছি, ও আঘাত পাইছি, এটা কেউ বিশ্বাস করবে না। সবাই মনে করবে যে হয়তো আমি মারছি, এটা মনে করে হয়তো আমার দাদা দাদি আজকে আমাকে মেরেই ফেলবে। এই ভয়ে আমি তখন, যখন চারদিক থেকে লোকেরা আসতেছে দৌড়ে, যখন আসতেছে ওর চিৎকার শুনে, তখন ওই মুহূর্তে আমি তখন দৌড় দিছি। এবং দৌড়াইতে 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 আমি তখন একটা রাস্তায় চলে আসি আমাদের বাড়ির পাশে। ওই রাস্তা দিয়ে আমি তখন দৌড়াচ্ছিলাম। বিকালবেলা তো দৌড় ফাটতে 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 অনেকটা দূরে আসার পরে, মানে কতদিন দূরে আসছে আমার কোনো হিসাব নেই। ওখানে আসার পরে আমি একটা বাসে উঠে গেছি। এখন বাসটা দাঁড়াইছে, অনেকেই উঠতেছে, ওটার সাথে আমি উঠে গেছি। এখন বাস কই যাচ্ছে এটা তো আমি জানি না, আমি বাসের মধ্যে বসে আছি। এরকম করে অনেক দূর যাওয়ার পর আমি পিছনে বসে বসে কান্না করতেছি। তা হেল্পার আমার বলতেছে, মানে কন্ট্রাক্টর যিনি, ইনি বলতেছে, এই ছেলে তোর বাড়ি কই, তোর সাথে কি আছে, কার সাথে আসছিস? আমি কিচ্ছু বলি না, আমি উপরের দিকে তাকিয়ে আছি, কিছু বলি না, কান্না করতেছি। পরে যখন প্রচণ্ড কান্না করতেছি, তখন আমার সামনে ডাইকা নিল। এবং সামনে ডাইকে নেওয়ার পরে ড্রাইভার যে সিটে বসে ড্রাইভিং করতো, ওনার পাশে, মানে পাশের যে একটা, মানে ইঞ্জিনের উপরে যে একটা প্রলেপ বসানো থাকে না, বিছনার মতো, ওইটার মধ্যে আমি তখন বসাই, মানে ড্রাইভারের সাথে বসানোর পরে আমি তখনও কান্না করতেছি। পরে ড্রাইভার আমার বললো, তুই কিছু খাবি? আমি বলছি কিছু খাবো না। পরে ড্রাইভার আমার চিপস দিল, ওনার কাছে চিপস ছিল, চিপস দিচ্ছে, আমি খাচ্ছি। পরে আমার বলতেছে, তোর নাম কি? আমি বলছি, আমার নাম সুজন। তোর বাড়ি কই? আমি বললাম, আমি জানি না। বলে, বাড়ি কই জানিস না? আমি বললাম যে না, বাড়ি কই জানি না। আসলেই কিন্তু আমি মোটামুটি জানতাম, বাট আমি বলতাম না, কারণ বললে আমার যদি আবার বাড়িতে পাঠিয়ে দেয়, এবং পাঠাইলে আমার কাকা কাকি তো আমার মারবে, আমার দাদা দাদি মারবে, এই ভয়ে তখন বাড়ির নাম বলি না। পরে যেতে যেতে গাড়িটা একটা সময় আমি, মানে তখন তো আর বুঝি না, এখন বুঝতেছি আর কি, যে চট্টগ্রাম শহরে চলে আসছে। এবং আসার পরে বাস থেকে নামছি, নামার পরেই
অনেক যাত্রীরা নেমে গেল, বাস তখন ড্রাইভার পার করলো এবং বাস পার করার পরে অনেক মানুষ তখন এখানে আসলো বিভিন্ন দিক থেকে। এসে সবাই জিজ্ঞেস করতেছে যে এই ছেলে তোর বাড়ি কই, কোত্থেকে আসছিস, তোর বাবার নাম কি, মায়ের নাম কি, এই ধরনের অনেক প্রশ্ন আমাকে করতেছে। বাট আমি কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারতেছি না। এবং এখন তখন রাতও হয়ে যায়। রাত যখন বেড়ে যায়, রাত বেড়ে যাওয়ার পরে তখন আমারে বলতেছে যে একটা কাজ কর, এই ছেলেটারে ইয়েতে দিয়ে আয়, মানে আজকে আপাতত রেখে দে, এটা বলে। মানে সব ড্রাইভাররা বলতেছে রেখে দিয়ে আমরা সকালে আলোচনা করবো কোত্থেকে আসছে। তো রাতে ওরা যে গ্যারেজে থাকে ওই গ্যারেজে আমাকে রাখতে দিল, আবার রাতে আমাকে খাওয়াইছেও। ওরা যা যা খাইছে আমাকে তাই খাওয়াইছে, আমি ভাত খাইছি, খাই ওনাদের সাথে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে ওঠার পরে ওরা সবাই কাজে কাজে, কেউ যে ড্রাইভার সে ড্রাইভিংয়ে চলে গেছে, হেল্পার চলে গেছে, এবং যে হচ্ছে আপনার মিস্ত্রি, মানে আপনার গাড়ি ঠিক করে মিস্ত্রি, ও মিস্ত্রি কাজ করতেছে। পরে আমি কি করলাম, ওই মিস্ত্রির সাথে বসে বসে ওখানে কাজ করতেছি। তা মিস্ত্রি আমার বলে, কিরে তোর বাড়ি কই, ঠিকানা কই, তুই বলবি না? আমি কিছুই বলি না। আমার দিকে বারবার তাকে বলে কাজ করবি, আমি বললাম কাজ করবো, বলে দে কাজ কর। এই শুরু হলো আমার এক নতুন জীবন। আমি তখন ওই মিস্ত্রির সাথেই আপনার বাসের কাজ করতে শুরু করি, বাসের বিভিন্ন পার্টসের কাজ, সারাদিন কাজ করছি। বিকালবেলা ড্রাইভারিটা আইসে, ড্রাইভারিটা এসে আবার জিজ্ঞেস করতেছে কী ব্যাপার, এই ছেলের কোনো ঠিকানা পাওয়া যায় নাই? তা ওই মিস্ত্রি বলতেছে ওই তো কোনো ঠিকানা বলেই না, পাবো কেমনে, আমার সাথে রেখে দিই কাজে, যদি ওর বাপায় খোঁজ করে দিয়ে দিব, আর তোরা ওই দিক সেদিক গেলে মানুষকে জানাই যে এরকম একটা বাচ্চা পাওয়া গেছে, তোরা তো বাসে দিক সেদিক যাবি, যাত্রীদেরকে বলিস। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আর যদি খোঁজ করতে আসে তাহলে আমি দিয়ে দিব। এরকম করে আমি তখন ওই লোকটার সাথে বাসের ওই মানে হেল্প মানে ইয়েতে কাজ করতে থাকি, মানে আপনার বাস ঠিক করতে থাকি, বাসের ইঞ্জিনের কাজ করতে থাকি। এরকম করে আমার সময়গুলো কাটতেছে, প্রায় বৎসরের পর বৎসর কেটে যায়। কেউ আর আমার খবর নিতে আসেও না, আর আমিও আমার বাড়ির মধ্যে যাই না। এখানে অনেক ভালো আছি, সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করি এবং মাস শেষে আমি বেতন পাই, টাকা দিয়ে আমারে খাওয়ায় রাখে, মানে খুব দুর্দান্ত অনেক ভালো জীবন কাটতেছে। এবং এরকম জীবনের আশাই তো আমি করছিলাম, অনেক ভালো লাগতেছে। আমি আর বাড়িতে গেলাম না, এভাবে প্রায় একটানা 14 বছর, একদিন দুই দিন নয়, একটানা 14 বছর আমি এই কারখানায় মানে ইয়েতে কাজ করি, গ্যারেজে কাজ করে। আমার বয়স তখন প্রায় 21 বছরের কাছাকাছি, 21 বছরের কাছাকাছি। তখন পর্যন্ত আমি তখন একদম ফুল মিস্ত্রি হয়ে যাই। একটা বাসের মানে দিকে তাকালে আমি ওটার ইঞ্জিন সম্বন্ধে খুব ক্লিয়ার বলে ফেলতে পারি, এবং ইঞ্জিনের যে কোনো সমস্যা আছে আমি মুহূর্তের মধ্যে ইঞ্জিনের সাউন্ড শোনার পরে বলে দিতে পারি যে ইঞ্জিনের কোন জায়গায় কী সমস্যা আছে। এবং আমি চট্টগ্রাম শহরের খুব ভালো মানের একজন মিস্ত্রি হয়ে যাই। বিভিন্ন বড় বড় কোম্পানি আমাকে হায়ার করে নিয়ে যায় তাদের গাড়ি ঠিক করার জন্য, আবার অনেকেই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যায়, আমাকে নিয়ে যায়। তো এরকম করে আমার সময়গুলো কাটতেছে। আমি আস্তে আস্তে খবর নিতাম, মানে ওই সময় আমি খবর নেই আমার চাচা, যেমন যতটুকু আমার ঠিকানা মনে আছে ওই ঠিকানা অনুযায়ী। এবং খবর নেওয়ার পরে আমি জানতে পারি আমার চাচারা কী করছে। আমার চাচা, আমার দাদা দাদি মারা গেছে, আমার পুপিদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার চাচারা বাড়ি করে এখান থেকে সব বিক্রি করে চলে গেছে কোথায় জানি। এবং আমার চাচা তো ভাই নাকি এরপর থেকে আর এক চোখে দেখতো না, একটা চোখ পুরো অন্ধ হয়ে যায়। তো এগুলো শুনলে খুব খারাপ লাগে। তা মাঝে মাঝে দাদা দাদির কবরে যেতাম, ওনাদের কবর জিয়ারত করতাম, এবং আমার ওই পুপুর বাড়িতে যাইতাম। পুপু আবার আমাকে খুব আদর করতো। পুপুর বাসায় বহু বছর পরে গেছি, আমাদের চিনতেও পারে না। আমি পরিচয় দিচ্ছি, নাম বলছি, তারপর আমাকে বুকে জড়ায় ধরছে, আদর করছে, রাখছে। তাই কাকারা কিন্তু ঢাকায় থাকতো, আমার কাকা তো ভাই অন্ধ, ওরা ঢাকায় থাকতো। কিন্তু আমি আর কখনো ঢাকাতে যাই নাই, বা কাকার সাথে দেখা করার জন্য আমি আর কখনো রাজধানীতে যাই নাই। ওভাবেই তখন আমি পড়ে আছি। এরকম করে তখন আমার দিন রাতগুলো কাটতেছে, সময়গুলো খুব ভালোই কাটাইতেছে। সবার সাথে হেসে খেলে মেতে দুষ্টুমি করে ভালোই সময় কাটতেছে। এরকম করতে করতে একদিন হলো কি, আমি তখন এখান থেকে আমি দেখলাম যে ওদের এখানে যে কাজ করি, আমি যেই টাকা বেতন পাই ওই টাকা দিয়ে আসলে আমার পোষায় না। আমি তো ভালো মানের একজন মিস্ত্রি, এখন ভালো মানের যেহেতু আমি একজন মিস্ত্রি, আমি এদের এখানে কাজ করতেছি, ওরা মাস শেষে আমাকে বেতন দিচ্ছে। মানে আমার ভিতর কেন জানি মনে হলো যে আমি নতুন একটা গ্যারেজ দিব, আমি নিজে একটা গ্যারেজ খুলবো। যেহেতু আমি পাবলিক ফিগার, মানে ওই মানে মিস্ত্রি, সবাই আমাকে চিনে, তো সেই জন্য হয়তো অনেক কাস্টমার আমার কাছে আসবে, অনেক মানুষ আমার কাছে আসবে। এই চিন্তা ভাবনা করে আমি তখন কী করলাম, ওই যে গ্যারেজে ছোটো থেকে বড় হলাম, ওই গ্যারেজের চাকরিটা আমি তখন ছেড়ে দিলাম। গ্যারেজের চাকরিটা ওই মুহূর্তে ছেড়ে দিই, এবং চাকরি ছেড়ে দেওয়ার পরে আমি তখন করলাম কি, ওখান থেকে মোটামুটি বেশ দূরের একটা জায়গার মধ্যে আমি তখন নিজে একটা গ্যারেজ ওপেন করি। কারণ ওই সময় আমার কাছে অনেক টাকা ছিল, বহু বছর চাকরি বাকরি করতেছি, আমার তো মাও নাই, বাবাও নাই, কেউ নেই যে আমি কাউকে টাকা দিব। তো সব টাকাই তো আমার কাছেই থাকতো, আমার কাছে আমার টাকা পড়ে থাকতো। তো ওই মুহূর্তে আমি যখন আমার টাকা দিয়েই নতুন করে আরেকটা গ্যারেজ ওপেন করি, নতুন করে একটা গ্যারেজ ওপেন করি। এবং ওই গ্যারেজের দিনকাল খুব ভালোই চলতেছিল, যেহেতু মানুষ আমাকে চিনে মোবাইল ফোনের মাধ্যমে, আমাকে তো ফোন দিয়ে সুজন ভাই কই আছেন, সুজন মিস্ত্রি নামে আমি পরিচিত ছিলাম। পরে আমি বললাম যে ভাই আমি তো এখানে নতুন করে গ্যারেজ দিয়েছি, তা সব গাড়ি আমার কাছে আসতো।
গাড়ির কাজ করতাম, বিভিন্ন গাড়ির কাজ করতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে অনেকগুলো দিন ওখানে কেটে গেল এবং এরকম করতে করতে একদিন বৃষ্টি আসছিল। ওই সময়ের কথাটা বলি, একদিন বৃষ্টি আসছিল, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে বিকালবেলা। তো আমার ওই আপনার গ্যারেজের পাশেই হচ্ছে, গ্যারেজ থেকে মোটামুটি একটু দূরেই ওইখানে একটা অনেক বড় গার্মেন্টস ছিল, বিশাল একটা গার্মেন্টস। তো গার্মেন্টসে অনেক ছেলেমেয়েরা চাকরি করতো। তা আমি ওই গ্যারেজে কাজ করি, বাট ওইখানে গার্মেন্টস ওদিকে আমার তাকানোর কোনো দরকার নাই, বা আমি তাকেও না। একদিন হলো কি, বিকেলবেলা মুষলধারে বৃষ্টি নামছে এবং বৃষ্টি নয় শুধু, সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। ওই মুহূর্তে আমি তখন করলাম কি, আমার গাড়ির সামনে একটা সিএনজি, আমার ওই যে মানে আপনার যে সাউন্ডের ভিতরে বারান্দার মধ্যে ওইখানে একটা সিএনজি, আমি একটা সিএনজির কাজ করতেছি। এমন সময় বৃষ্টি বৃষ্টি একটা মেয়ে এসে আমার ওই সাউন্ড নিচে ঢুকলো এবং মেয়েটাও ভাই মনে হচ্ছে যেন মানে বৃষ্টির দিনে মেয়েরা হলুদ জামা পরে আছে, মনে হয় যে অনেক পাখিরা যখন বৃষ্টি আসে এরকম মানুষের মানে আবাসস্থানে ঢুকে পড়ে, মানুষের বাসস্থানে ঢুকে পড়ে। আমার কাছে মনে হয় এরকম একটা হলুদিয়া পাখি এসে আমার বাসস্থানে ঢুকছে। এত সুন্দর লাগতেছিল মেয়েটাকে, হলুদ একটা জামা পরে আছে, একদম হলুদিয়া পাখির মতো লাগতেছে। আমি তো ওর দিকে তাকে অবাক, কি এই মেয়ে থেকে আসলো। এবং হাতে যখন আমি টিফিন বক্স দেখলাম তখন আমি বুঝে গেলাম যে ও সম্ভবত কোনো গার্মেন্টস কর্মী, মেবি কোনো গার্মেন্টসে চাকরি করে। পরে আমি বললাম যে বোন, কোন গার্মেন্টসে চাকরি করেন? বলে এইটাতে। আমি বললাম ও আচ্ছা। পরে মেয়েটা দাঁড়ায় আছে ভিজা কাপড় নিয়ে, কাপড় তো ভিজে গেছে, ভিজা কাপড়টা নিয়ে দাঁড়ায় আছে। পরে আমি গাড়ির কাজ করতেছি। এমন সময় দেখতে দেখতে মেয়েটা তখন মানে আরও বৃষ্টি আসতেছে, মেয়েটা চলে যাবে মনে হয়। আমি বললাম বোন, যেভাবে বৃষ্টি আসতেছে আপনি তো যেতে পারবেন না, কিছু না মনে করলে আমার দোকানের এদিকে হচ্ছে আছে, মানে বসার জায়গা আছে, ওইখানে একটু বসেন গিয়া। কারণ বাইরে তো প্রচণ্ড বাতাস আসতেছে, বৃষ্টি এবং বাতাস। একে তো মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে, তার উপরে ভিজা কাপড়, এর উপরে আবার বাতাস যদি গায়ে লাগে তাহলে তো ধরেন ঠান্ডা লেগে যাবে। তো এই ধরনের আমি বললাম যে আমার দোকানের ভিতরে আপনি গিয়ে একটু বসেন। মেয়ে যেতে চায় না। আমি বললাম বোন দেখেন, আপনি ভয় পাইয়েন না, আমি আপনার ভাইয়ের মতো, আপনি ভয় পাইয়েন না, আপনি যান প্লিজ, আপনি ভয় পাইয়েন না, কিচ্ছু হবে না আপনার, আপনি ওইখানে গিয়ে বসেন, তাহলে বাতাসটা যদি কম লাগে আপনি একটু রক্ষা পাবেন। মেয়েটা আমার বলতেছে এটাও ঠিক বলছেন, কারণ আমার জ্বর হইলে তো আর গার্মেন্টসের সুপারভাইজারকে বুঝাইতে পারবো না। এইটা বলে মেয়েটা তখন ভিতরের দিকে ঢুকলো। এই যে মেয়েটা ভিতরে ঢুকলো, আমার এইটুকুই মনে আছে, আমার আর কিছু মনে নেই। কারণ আমি তো কাজ করতেছি, আমার ওই যারা মিস্ত্রি কাজগুলো করে এরা বুঝবে, ওই কাজগুলো খুব মনোযোগ দিয়ে করতে হয়। মানে আমি আমার সমস্ত ধ্যান মন দিয়ে আমি তখন এই মিস্ত্রি কাজ করতেছি। এই মেয়ে যে আসছে বা সে যে ঘরের ভিতরে ঢুকছে, এরকম কোনো মানে আমার এরকম কোনো মেমোরিজ কোনো কিছুই মনে নেই। পরে মেয়ে ঘরের মধ্যে ঢুকে গেল, মানে ওই পিছনে দোকানের পিছনে ওইদিকে গেল। আমি কাজ করছি, প্রায় তখন 7টা থেকে 7:30 বেজে গেছে। 7টা থেকে 7:30 বেজে যাওয়ার পরে হঠাৎ করে আমার তখন মেয়েটার কথা মনে হয়েছে, কি ওইদিকে তো পিছন দিয়ে যাওয়ার কোনো রাস্তাও নেই, মেয়েটাকে আসে না চলে গেছে। এবার আমি কি করলাম, দৌড়ে আমি আমার দোকানের পিছনে গেলাম এবং যাই দেখে যে ভাই ওখানে একটা খাট আছে, ওখানে আমি ঘুমাইতাম। অবশ্যই খাটটা অনেক পরিষ্কার, আমি সবসময় পরিষ্কার করে রাখি, যদিও গ্যারেজের খাট ছিল, বাট আমি অনেক মানে পরিষ্কার রাখি। যাই দেখি যে ভাই মেয়েটা জুতা পরা অবস্থায় খাটের মধ্যে শুয়ে গেছে। মানে শুয়ে গেছে বলতে এইভাবে কাত হয়ে যে শুইছে, এরকম কাত হয়ে খাটের স্টেনে ওভাবে কাত হয়ে, মানে আধা বসা আধা শোয়া অবস্থায়। আমার জীবনে অনেক মেয়ে দেখেছি, এরকম সুন্দর মেয়ে মনে হয় আমি আমার জীবনে দেখি নাই। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে, অদ্ভুতভাবে তাকিয়ে আছে। পরে আমার খুব ভালো লাগতেছে, তো চিন্তা করলাম যে যেহেতু ঘুমাইতে আছে, সারাদিন মনে হয় কাজ করছে, ক্লান্ত শরীর, একটু ঘুমাক। আমি আর তারে ডিস্টার্ব করি না বা বিরক্ত করে ডাক দিই নাই। ডাক না দিয়ে আমি তখন আমার কাজ করতেছি, আবার এসে আমি আমার মিস্ত্রি কাজ করতেছি। এইভাবে মিস্ত্রি কাজ করতে 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 একটা পর্যায়ে রাত্র প্রায় 9টা বেজে গেছে। এবং 9টা বেজে যাওয়ার পরে আমি তখন কী করলাম, মেয়েটার জন্য আমি ভাত আনতে গেছি। আমি আবার হোটেলে খাইতাম, তো হোটেলে গেছি, হোটেলে ভাত খাইছি, আবার যাওয়ার সময় তালা মেরে গেছি। আবার ভাবতেছি আবার তালা মেরে গেছি, আবার চিন্তা করতেছি এই মেয়ে আবার ঘুম থেকে উঠে ভয় পাই কিনা। আবার চিন্তা করতেছি না, ভয় পাবে না, গ্যারেজ তো অনেক বড়। পরে ভাত আনলাম, তরকারি আনলাম, আইনা গ্যারেজ মানে গেট খুললাম। খোলার পরে আমার যে দেখি মেয়ে তখনও শুয়ে আছে। পরে চিন্তা করলাম কার মেয়ে এত রাতের বেলায় শুয়ে আছে, আবার কে কি এসা বলে আমারে, কারণ বুঝেন তো রাস্তার পাশে দোকানদারি করি। পরে আমি তখন লাইট চালাইছি, লাইট চালিয়ে ডাক দিলাম, ও বোন। 2বার ডাক দেওয়ার পরে মেয়ে তখন লাফ দিয়ে উঠছে, ওইটা চোখ মুখ ডলতেছে, হাতের মধ্যে ঘড়ি ছিল, ঘড়িতে চাই বলতেছে ওরে আল্লাহ, রাত্র 9টা বেজে গেছে। আমি বললাম 9টা বেজে গেছে, তখনও কিন্তু বৃষ্টি কিন্তু কমে নেই। ওই দিন বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি একটানা হয়ে যাচ্ছে। পরে আমরা বলতেছে আয় হায়, বৃষ্টি এখনো হচ্ছে। আমি বললাম হ্যাঁ বৃষ্টি হচ্ছে। বলে আপনি আমার ডাক দেন নাই? হ্যাঁ বললাম না, আপনি তো এসে ঘুমিয়ে গেছেন, তাই যেহেতু ঘুমিয়ে গেছেন আমি আর আপনার ডাকি নেই, আমি খাবার নিয়ে আসছি, নেন খায় নেন। পরে আমরা বলতেছে না না, আমি খাবার খাবো না, আমি বাসায় যাব, আমার বাসায় যেতে হবে, বাসা অনেক টেনশন করবে। আমি বললাম তা যেভাবে বৃষ্টি পড়তেছে বাসায় কেমনে যাবেন? পরে আমাদের বলতেছে আমি ভিজা হইলেও চলে যাব, আমার বোন টেনশন করবে, আমি চলে যাব।
আর আমি বলতেছি, দেখেন আমি খাবারটা আনছি, খাবারটা খেয়ে যান। মেয়ে মনে করতেছে আমি মনে হয় খাবারের সাথে কিছু মিশিয়ে দিছি। হ্যাঁ, মেয়ে খায় না। পরে আমি বললাম যে, আচ্ছা আপনার কি মনে হয় যে আমি খাবারে কিছু মিশিয়ে দিছি? পরে আমরা বলে, না আমার এরকম মনে হয় না। আমি বলি, দেখেন আমি জানি আপনি এই জন্যই খাচ্ছেন না। যদি আমি আপনার দিকে আমার খারাপ দৃষ্টি থাকতো, খারাপ কোনো চিন্তা ভাবনা আপনি কিনা আমার মাথায় থাকতো, আমি গ্যারেজের বাইরে দিয়ে তালাটা মেরে দিলে এই ভিতরে কেউ মারা গেলেও না শব্দটা বাইরে যাবে না। কারণ আমার গ্যারেজটা টিনের গ্যারেজ ছিল, টিনের বৃষ্টির শব্দে বাইরে কিছু শোনা যাবে না। তো আমার ভিতরে কোনো খারাপই ছিল না। যদি খারাপই থাকতো আপনি 4-5 ঘন্টা এখানে বসে মানে এখানে ঘুমাইতে পারতেন না। তো খাবারটা আনছি হোটেল থেকে, শখ করে আপনি খেয়ে ফেলেন। তো এটা বলার পরে মেয়েটা বলে, আচ্ছা ঠিক আছে। পরে হাত ধুইয়া খাবারটা খাইতে আছে। মাছ আনছি আপনার সুরমা মাছ, ভাত ডাল আর ভর্তা আনছিলাম। খুব মজা করে খাইতেছে, আমিও খাইতেছি। অনেক দিন পরে মনে হলো যে আমি খাবার খেয়ে তৃপ্তি পাচ্ছি, আর আমার সাথে এরকম একটা মানুষ খাবার খাইতেছে। পরে আমি বললাম যে, তখন বৃষ্টি পরে খাওয়ার শেষ, আমার বলে আমার কাছে তো মোবাইল ফোন নাই, আমার বোন মনে হয় পাগল হয়ে যাইতেছে, মনে হয় আমি বাড়িতে যাব। পরে আমি বললাম, আপনারা যে যাবেন রাতের বেলায় কেমনে যাবেন? আচ্ছা, তখন একটা সিএনজি আমি ঠিক করছিলাম। আমি এবার সব গাড়ি চালাইতে পারতাম, সিএনজি বাস সবই চালাইতে পারি। পরে আমি বললাম, আপনি সিএনজিতে উঠেন, আমি আপনার নামাই দিয়ে আসি। পরে খাওয়া দাওয়া করে মেয়েটার সিএনজিতে উঠেলাম, সিএনজিতে উঠে তার বাসার সামনে গিয়ে ওরে নামাই দিলাম। তার বাসার সামনে নামাই দেওয়ার পর ও তখন বাসায় চলে গেছে। এবং ও আচ্ছা, এদিক দিয়ে যাওয়ার সময় এই আমার রাস্তা থেকে ওর বাসা একটু দূরে আছে ভিতরে। পরে আমার মানে একটা ছাতা ছিল, আমি ছাতাটা দিয়ে দিলাম। আমি বললাম যে, ছাতাটা নিয়ে যান, আপনার হচ্ছে মানে তো বৃষ্টি পড়বে। পরে ছাতা নিতে চায় না, তাও জোর করে দিয়েছে, মানে ছাতাটা নিয়ে মেয়েটা তখন ভিতরে ঢুকে গেল। তা আমি তখন আবার মানে সিএনজি ঘুরে, সিএনজি তো আর আমার না, আরেকজনের সিএনজি ঘুরে আমি আবার গ্যারেজে আসছি। আসার পর রাতের বেলায় ভাই ঘুম আসতেছে না, বারবার মেয়েটার কথা মনে পড়তেছে। এত ছোটবেলা থেকে এত বড় হয়েছি, কখনো কারোর প্রতি না এরকম ভালো লাগা কাজ করে নাই, কখনো কাউকে এরকম করে ভালোবাসতে পারি নাই। কিন্তু যখনই মেয়েটার কথা মনে হয়, তখনই কেন জানি বুকের ডান দিকটাই শিনচিন করে ব্যথা করে। আমার কাছে মনে হয়েছে আমি মনে হয় মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। এবং সকালবেলা আমি ঘুম থেকে উঠে এই গ্যারেজ পরিষ্কার করতেছি, আবার গ্যারেজে 2টা ছেলে আছে, ওরা হচ্ছে কাজ টাজ করতেছে। ওই মুহূর্তে মেয়েটা আসছে, আইসা আমার বলতেছে, আমারই বলে, সুজন ভাই আপনার ছাতাটা। পরে আমি তখন ছাতাটা নিলাম, ছাতাটা নেওয়ার পর বললাম যে, শোনো তোমার সাথে কথা আছে। বলে, আচ্ছা গার্মেন্টস থেকে ফেরার পথে কথা বলে যাবো। এইগুলো তখন গার্মেন্টসে চলে গেল এবং ওর যাওয়ার দিকে আমি তাকায় আছি। পরে গার্মেন্টস থেকে ফিরে আসলো, আসার সময় গ্যারেজের সামনে আমাকে ডাকতেছে, 2টা ডাক দিছে। পরে আমি বের হয়েছি, আমার বলে যে, সুজন ভাই কি বলতে চাইছিলেন? আমি বললাম, তোমার কালকে রাতে জ্বর হয়েছিল? বলে, না তো। আমি বললাম, তুমি যেভাবে বৃষ্টিতে ভিজছো আমি তো ভাবছি তোমার জ্বর হয়েছে, তা তুমি ঠিক আছো? বলে, হ্যাঁ ঠিক আছে। আমি বললাম, নাস্তা করো? বলে, না নাস্তা করো না ভাইয়া, চলে যাই। আমি বললাম, আরে না নাস্তা করো। বলে, কালকেও লেট হয়েছে, আজকেও লেট হলে আপু ঝামেলা করবে, চলে যাই। পরে মেয়েটা তখন চলে গেল। এবং এরপরে সে যখনই ধরেন আপনার গার্মেন্টসে যাইতো, আমার দোকানের সামনে দিয়ে যাইতো, আমার সাথে বসতো, আমার সাথে 2-1 মিনিট কথাবার্তা বলতো। আমি সিঙ্গারা আনতাম, চা আনতাম, পুরি আনতাম, মেয়েটা খাইতো। এবং মোটামুটি আমার সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, খুবই ভালো একটা সম্পর্ক হয়। এবং ওই সম্পর্কটা শুধু সম্পর্কই বলবো না, এক কথায় বলতে গেলে মেয়েটার আমার ভালো লাগে। এবং ভালো লাগে বলতে আমি তাকে বিয়ে করতে চাই। সত্যি কথা বলতে, যে এই গার্মেন্টসে কাজ করে তাতে কি হয়েছে, এরকম সুন্দর মেয়ে মানে খুঁজে পাওয়া যাবে না এই সময়টাতে। এত সুন্দর, আবারও একটু হাবাগোবা টাইপের ছিল, একটু বোকাও ছিল। খুব বেশি যে চালাক তা না, মানে একটু বলদ টলদ টাইপের হয় না, যে একটু বোকা শোকা টাইপের, বাট অনেক সুন্দরী। পরে আমারে বলতেছেন যে ইয়ে করবো, এই মানে আমারে মানে সবসময় এরকম করে আমার বাসায় আসতো যাইতো। তো একদিন আমি বললাম যে, একদিন তোমার বাসায় আমার নিয়ে যাও, আমি তোমার বাসায় যাই, কারণ আমি তার অভিভাবকের সাথে কথা বলতে চাই আর কি। তো এই জন্য বললাম যে বাসায় নিয়ে যাইতে। পরে আমার বলে, আমার বাসায় আমার বোন থাকে, আমার দুলাভাই থাকে, আমার বোনের ছেলেমেয়েরা আছে। তো এই সময় আসলে আমাদের বাসায় নিয়ে গেলে কি মনে করবে বা না মনে করবে আমি বুঝি না। তো আমি বললাম যে, একদিন নিয়ে যাও, সমস্যা কি, আমি যাই। পরে বলো, আচ্ছা ঠিক আছে, যেদিন আমার দুলাভাই থাকবে না ওই দিন আমি আপনাদের ফোন করবো। তখন আমি তার একটা মোবাইল ফোনও কিনে দিই। যদিও নিতে চায় না, আমি জোর করে একটা মোবাইল ফোন দিই যে, ফোনটা সাথে রাখো, মাঝে মাঝে আমার ফোন টোন দিতে পারবা। তো এরকমভাবে কয়েকদিন পরে একদিন সকালেও আমার ফোন দেয়, গার্মেন্টস আসে নাই, আর গার্মেন্টস বন্ধ মনে হয় নাকি আসে নাই। পরে আমার ফোন করে বলে, সুজন ভাই আজকে আমাদের বাসায় আসতে পারেন, দুলাভাই নাই, আমি আপনার জন্য রান্না বান্না করবো, দুপুরে এসে খাইয়েন। তো এই বলার পরে আমার তখন ভালো লাগলো যে, ঠিক আছে, দুপুরে আমি একদম রেডি হয়ে ফল ফ্রুট, আপনার পান মিষ্টি টিষ্টি, একদম নতুন জামায় চাচা নিয়ে যায়, এরকম অনেক বাজার সাজার করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে খাওয়া দাওয়া করি, দুপুরে খাই। ওর বোনটা আবার খুব ভালো, মানে ওর বোনটা মানে অত্যাধিক ভালো, এত ভালো মানে বলার মতো, আমার সাথে খুব ভালো ব্যবহার করলো, অনেক ভালো ব্যবহার করলো। পরে খাওয়া দাওয়া করলাম, করার পরে আমি ওর বোনকে বললাম যে, আপা কিছু না মনে করলে আপনার ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন।
পরে বলে হ্যাঁ নিতে পারেন। পরে উনি ওনার হাতের মোবাইল নাম্বারটা আমাকে দিল। আমি বিকেলে খাওয়া দাওয়া করে চলে আসছি। এসে গ্যারেজে কাজ করতেছি, রাতের বেলায় ওর বোনের ফোন দিছি। প্রথমে ওরে ফোন দিছি, ওর নাম ছিল চুমকি। চুমকিরে ফোন দিলাম, ও বলতেছে ও ঘুমায় যাবে, টায়ার্ড লাগতেছে। তাই আমি বললাম যে তোমার বোন কই? বলে পাশের রুমে বাচ্চারে খাওয়াইতেছে। পরে ও ঘুমাই গেল। আমি তখন ওর বোনের ফোন দিলাম, ওর বোন তখন ফোন রিসিভ করছে। পরে আমি বললাম আপা আপনাদের তো বাসায় গেলাম, আপনি তো দেখছেন না। এর মাঝে কিন্তু এর আগেও উনি অনেকবার আমার দোকানের সামনে দিয়ে গেছে, আমার দোকান উনি দেখছে। পরে আমি বললাম যে আপা এমনি ঘটনা, আমি হচ্ছে চুমকিরে বিয়ে করতে চাই। এখন আপনারা যদি চুমকির কোথাও বিয়ে শাদী ঠিক করে না রাখেন, তাহলে যদি চুমকিরে আমার কাছে বিয়ে দেন, আমি চুমকিরে বিয়ে করব। আপনি তো আমার গ্যারেজ ট্যারেজ দেখছেন, আমারও বাবা নাই মা নাই, আমি এতিম, চুমকিও কিন্তু এতিম। মানে ওর বাবাও নাই মাও নাই, এবং ছোটোবেলা থেকে ওর বোন ঢাকাতে চলে আসে। ওর বোন আগে গার্মেন্টসে চাকরি করতো, এবং ঢাকাতে আসার পরে ওরও সাথে করে নিয়ে আসে। আইনা 2 বোন মিলা গার্মেন্টসে চাকরি করে। এরপরে ওর বড় বোনের বিয়ে হয়ে যায়, চুমকি এখনও গার্মেন্টস লাইনেই আছে। তো মানে ছোটোবেলা থেকে ওর বোনই ওরে কোলপিঠে করে মানুষ করছে। গ্রামের বাড়িতে ওর বোন বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করতো, বাসা বাড়িতে ঘরে কাজ করে তারপর ওর বোনেরও খাওয়াইছে। এক কথায় শুধু এটা ওর বোন না, ওর মায়ের মতো, মানে এরকমভাবে চুমকি ওর বোনের মানে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। পরে আমারে বলতেছে দেখেন ভাই, আমি তো ছোটোবেলা থেকে আমার বোনটা আমি কোলপিঠে করে মানুষ করছি, আমি আসলে এরকম একটা ছেলেই চাই যে ছেলেটা ধরেন আপনার নম্র ভদ্র, বা নিজে টুকিটাকি ব্যবসা বাণিজ্য আছে, ফ্যামিলির কোনো প্যারা নাই ঝামেলা নাই। তা এরকম ছেলের কাছে আমি হচ্ছে আমার বোনটারে বিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, এখন তো আমি তো এই বাসার মধ্যে আমার তো বিয়ে হয়েছে, এখন তো ওর দুলাভাই আছে, ওর দুলাভাই যদি আসে তাহলে আমিও দুলাভাইয়ের সাথে কথাবার্তা বলে আপনাকে জানাবো। এই কথা তখন আমাকে ওর বোন বললো। বলার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। দেন এরপরে যেটা হইলো, এর 2 দিন পরে আমি তো চুমকি আমার নিজেই ফোন করে, মানে আমার ফোন দিয়ে কিন্তু ও আবার এটা বলে না যে আমি দুলাভাইয়ের কাছে মানে বোনের কাছে বিয়ের প্রস্তাব দিছি। এগুলো আমিও বলি না, আর ও আমার জিজ্ঞেস করে না। মানে এই বিষয়টা ওর কাছে যেমন লুকাইতো, আমার কাছেও লুকাইতো। এমন করে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে ওর বোন, এর পরের দিন আমি ফোন দিছি, 2 দিন পরে ফোন দিছি, উনি আর আমার ফোন টোন করে নাই। আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার আফা, আমি যে আপনাকে বললাম চুমকির বিষয়ে, আমি তো কোনো কিছু জানাইলে না। বলেন আরে ভাই, আমি আমার এই আমার হাজব্যান্ডের সাথে কথা বলছি, আমার হাজব্যান্ড বলতেছে চুমকির গ্রামের কোনো ছেলে দেখে বিয়ে দেবে। আপনার চট্টগ্রাম শহরের ছেলেরা ভালো হয় না, শহরের ছেলেদের কাছে বিয়ে দেবে না, আমার স্বামী আমার ডিরেক্ট মানা করে দিছে। আমি বললাম ওমা, এটা আপনি কী বলেন? শহরের ছেলেরা খারাপ কেমনে? শহরের ছেলেরা খারাপ হয় নাকি? একই তো কথা গ্রামে। বলে না না না, উনি নাকি ওনার গ্রামের বাড়িতে কোথায় কোন ছেলে ওনার পছন্দ আছে ওইখানে বিয়ে দিবে, শহরে বিয়ে দিবে না। শুনে মনটা তখন খারাপ হয়ে গেল। এবার চুমকিরে দেখি, আবার চুমকিরে প্রস্তাব দিই, একবার ভাবি যে চুমকিরে প্রস্তাব দিব, আবার চিন্তা করি ও তো ওর বোনের কথা ছাড়া কিছুই বোঝে না। ওর বোন বললে মানে বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে। এখন আমি ওর বিয়ের প্রস্তাব দিয়া এতে কোনো লাভ হবে বলে মনে হয় না, কারণ আমি ওর বিয়ের প্রস্তাব দিব, ও এটা গ্রহণই করবে না। পরে এরকম করতে করতে আমি একদিন চুমকিরে বলতেছি চুমকি তোমার দুলাভাইয়ের নাম্বারটা আমার একটু দাও। আমার বলতেছে কেন? আমি বললাম দেও না। পরে চুমকির কাছ থেকে দুলাভাইয়ের নাম্বারটা নিছি। নেওয়ার পরে একদিন দুলাভাইয়ের আমি সকালবেলা ফোন দিছি, ওর দুলাভাইরে। ওর দুলাভাই ওর কোনো একটা কারখানায় জানি চাকরি করতো, অত বড় লোক না, আপনার নিম্নবিত্ত হয়ে একটা কারখানায় চাকরি করে। পরে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ওর দুলাভাই তখন ফোনটা রিসিভ করছে। পরে আমি বলতেছি ভাই আমি সুজন, ওই যে মোড়ে হচ্ছে আপনার গ্যারেজের মালিক। পরে বলতেছে হ্যাঁ ভাই বলেন। আমি বললাম ভাই যদি না মনে করেন, দুপুরবেলা 2 ভাই একটু একসাথে খাবার খাইতাম, আমি আমার রান্না বান্না করতাম, হাঁস আনছিলাম, হাঁসের মাংস রান্না করবো। পরে আমার বলতেছে আচ্ছা ঠিক আছে আসবো, মানে উনি আর কোনো কিছু মনে নিল না, আসবো এটা আমার বলছে। এর আগে ওনার সাথে আমার টুকরে কথা হইতো। পরে আসছে, আসার পরে আমি আমার ওই গ্যারেজের ছেলের দিয়া মানে হাঁস আনাইছি, আপনার রান্না করা হাঁস আনাইছি হোটেল থেকে, রান্না করা হাঁস আনাইছি। তো দুপুরবেলা গ্যারেজে আমি আর চুমকির দুলাভাই মিলে তখন খাবার খাইতে আসে। খাবার দাবার খাওয়ার পরে আমি চুমকির দুলাভাইরে বললাম যে দুলাভাই এই আপাতত মনে হয় আপনার একটা কথা বলছিল, এটা কি শুনছিলেন? বলে হ্যাঁ শুনছি তো। চুমকির বিষয় না বাবা ভাই, চুমকির বিয়ে ঠিক হয়ে আছে। আমাদের এলাকার এক ছেলে আছে, ছেলে আবার গ্রামে ব্যবসা বাণিজ্য করে, হাঁস মুরগি আর খামার টামার আছে, ওই ছেলের কাছে ওর বিয়ে দিব। এখন ওইখানে কথাবার্তা মোটামুটি পাকাপোক্ত হয়ে আছে। পরে আমি বললাম দুলাভাই ওইখানে বিয়ে দিলেও তো ছেলে ওইটাই, আর আমি ছেলে এইটাই, এখন আমার কাছে বিয়ে দিলে সমস্যা কি? আমার কাছে তো বিয়ে দিতে পারেন। পরে আমার বলে না রে ভাই, আমার এই আসলে আমার এই আমার শালি একটা, তাই এটা আমি আসলে দেখে শুনে গ্রামের দিকে বিয়ে দিব, শহরের দিকে আসলে বিয়ে দিতে চাই না, শহরে থাকতে চাই না। আমি বললাম তা আমার কাছে বিয়ে দেন, আমি গ্রামে নিয়ে রাখবো। বলে না না না, ওইখানে কথা দেওয়া হয়ে গেছে, যদি কথা না দিতাম তাহলে তুমি তো ছেলে হিসাবে ভালোই ছিল, সমস্যা নেই, তোমার কাছে বিয়ে দিতাম। এখন তো ওইখানে কথাবার্তা দেওয়া হয়ে গেছে, এই জন্য ওইখানে বিয়ে দিব। কিন্তু তখন ভাই মনটা এত খারাপ হয়ে গেল যে আসলে কি বলবো বুঝতে পারতেছি না। একরকম মানে খুবই মনটা ভেঙে গেল। এবার মনটা ভেঙে যাওয়ার পরে ওর বোনও রাজি নেই, দুলাভাই এইভাবে বুঝাইলাম, দুলাভাই রাজি হইল না। পরে চিন্তা করলাম যে আমার সর্বশেষ আশ্রয় হচ্ছে চুমকি।
এখন আমি চুমকিরে বলে দেখি, চুমকি যদি রাজি হয়ে যায় তাহলে তার কোনো কথা নাই। তবে কেন জানি আমার মনের ভিতর মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে যে চুমকি মনে হয় রাজি হবে না, কারণ রাজি হওয়ার মতো মানুষ না। ওরে আমি বললে ও এটাকে পুরো অ্যাভয়েড করে যাবে, ও রাজি হবে বলে মনে হয় না। এরপরে চিন্তা করছে যাই হোক ওর কাছে আমি বলে দেখি, যদি রাজি হয় তাহলে তো ভালোই, বলবো। তো এই চিন্তা ভাবনা করে কয়েকদিন পরে মোবাইল ফোনের মাধ্যমে একদিন রাতের বেলায় আমি একদম বুঝে শোনা যেভাবে পারছি, ও তো আর একটা আলাদা একটা রুমে ঘুমাইতো, ওর দুলাভাই আর ওর বোন আলাদা রুমে ঘুমাইতো। পরে ওরে ফোন দিয়া যেমনে পারছি বুঝে শোনায় অনেক পরে বললাম যে চুমকি এমন এমন ঘটনা, আমি তোমার বোনের কাছে প্রস্তাব দিলাম, তোমার বোন জামার কাছেও দিলাম, কিন্তু তারা তো কেউ রাজি হলো না। এখন আমার সর্বশেষ জায়গা হচ্ছে তুমি। এখন দেখো আমি তোমার বিয়ে করে, তুমি তো দেখছো আমার গ্যারেজ আছে, আমার বাপ নাই মা নাই, আমরা দুজনে একসাথে একটা ছোট্ট ঘর বাইদা আমরা দুজনে একসাথে থাকবো। তা তোমার কাছে অনুরোধ, তুমি আমার বিয়ের প্রস্তাবটা গ্রহণ করো। আমাকে ডিরেক্টলি একটা কথা বলে যে আমার বোন যদি বলে যে কোনো অন্ধ ছেলেকে বিয়ে করার জন্য, আমি তারাও করব। আর আমি আমার ইচ্ছেতে কাউরেই বিয়ে করব না। আর আপনি আমার অনেক উপকার করছেন, এটা সত্যি। আপনি আমাকে অনেক ভালোবাসেন, এটাও সত্যি। এবং আপনি আমার জন্য অনেক কিছু করছেন, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। কিন্তু ভাই, সব কিছুর জন্য আমি আপনার পা ধরে ক্ষমা চাই এবং আপনি আমাকে মাফ করে দেন। আসলে আমার বোন আর বোনের বোন জামাই ব্যতীত আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, এরকম। এবং আমি তখন খুব মন খারাপ করি এবং সেই রাতে মনে হয় আমি প্রচুর কান্নাকাটি করি, যে ওরা অনেক পছন্দ করে ফেলাইছি, অনেক ভালোবেসে ফেলছি। এখন ওরে না পাইলে আসলে আমার কাছে খুবই কষ্ট হবে আর কি। পরে ভাবলাম কি করা যায়, একটা মেয়ে যদি রাজি না হয় আমি কীভাবে করতে পারবো। এনিওয়ে যাবে, হঠাৎ করে দেখলাম ওই গার্মেন্টসে যাওয়া বন্ধ করে দিছে, আর গার্মেন্টসে আসে না। পরে বাকি মেয়েগুলোর সাথে কথাবার্তা বলি এবং ওরে ফোন করি, ও আমাকে বলে আমার বোন জামাই আর আমার বোন আমার বলছে আর গার্মেন্টসে না যাওয়ার জন্য। আমার গার্মেন্টসে যাইলে বিভিন্ন ছেলেদের নজরে পড়ে যায়, চোখে পড়ে যায়, এই জন্য আমাকে গার্মেন্টসে যেতে মানা করছে। ও আসলে দেখতে সুন্দর, কারণ গার্মেন্টসে যদি কথা 2000 মেয়ে থাকে, 2000 মেয়ের মাঝে ও 1 নাম্বার হবে, এত সুন্দরী, এত সুন্দর ওর চেহারা, চেহারার মায়াটা, চেহারা মায়া অনেক সুন্দর। তো এবার আমি চিন্তা করলাম যে এখন আর কি করবো, গার্মেন্টসও আসে না, আমার সাথে আগের মতো দেখাও হয় না, কথাও হয় না, আমি কান্নাকাটি করে গ্যারেজে বসে থাকি। এরকম করতে করতে আমি ওরা সবসময় বলি যে এমন এমন ঘটনা, এই এগুলো সবসময় বলি। এমন করতে করতে ওর দুলাভাই কিন্তু মাঝে মাঝে আমার দোকানে আসতো, মাঝে মাঝে ওর দুলাভাইয়ের আর একটা বন্ধু ছিল আর কি, ওই লোকটা আবার হিন্দু, ওই লোকটা আবার ওর দুলাভাইয়ের বন্ধু। তা দুজনে মিলে আমার দোকানে আসতো, আমার সাথে গল্প গুজব কথাবার্তা বলতো। তো একদিন ওই হিন্দু লোকটার আমি বললাম, ওর দুলাভাইয়ের বন্ধু হিন্দু লোকটারে বললাম যে দাদা এমন এমন ঘটনা, এই ঘটনা, ওনার শাড়ির আমি পছন্দ করি এমনি এমনি। পরে দাদা আমারে বলতেছে, ভাই এরে তুমি চিনো না, এ হচ্ছে টাকা লোভী, 500 টাকার নোট নাকের কাছে ঘুরাইবা, যেদিকে নিয়ে যাবো ওই দিকে যাইবো। আমি বললাম কি বলেন, বলে আমার বন্ধু আমি চিনি না, ওই টাকা লোভী, টাকা দিবা তো সব পাইবা, তুমি টাকা দিচ্ছ? আমি বলি টাকা দিই নাই। বলে ওই মনে হয় যে ছেলে বিয়ে করবো বলছে গ্রাম থেকে, ওই ছেলে মনে হয় টাকা দিছে, এই জন্য ওইখানে বিয়ে দিব। পরে আমি বললাম আরে আপনি বলেন কি? বলে হ্যাঁ। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে কি করা যায়। পরে ওর দুলাভাইয়ের একদিন আমি বললাম কি, 2-3 দিন পর আবার আমার দোকানে আসি, আইনা বললাম যে দুলাভাই কি করেন, এমনি করেন ডাকি? বলে করি কি, দেখো না একটা কারখানায় চাকরি করি, মাস শেষে 8-10 হাজার টাকা বেতন পাই, ফ্যামিলি নিয়ে চলতে খুব কষ্ট হয়ে যায়, এই সেই। আমি বললাম দুলাভাই আমার গ্যারেজের সামনে একটা জায়গা আছে, আমার গ্যারেজের পাশেই একটা জায়গা আছে, জায়গাটা পুরো খালি আর কি, আমার গ্যারেজের কাজে ব্যবহার করে আনলে খালি থাকে, জায়গাটা যে আমার একদম নেসেসারি এরকম কিছু না। পরে আমি দুলাভাইরে বললাম, দুলাভাই এখানে একটা দোকান করে দিই আপনারে, এখানে একটা দোকান করেন, একটা মুদি দোকান মতো করে দিই, চাটা বিক্রি করবেন, ওইটা ভালো হয় না? পরে আমার বলে আরে বলো কি, এটা বললে তো আরও শত ভালো হয়, এরকম ভালো তো আর হতেই পারে না, তাহলে তো আমার জন্য অনেক ভালো হয়, জায়গাটা তো খালিই পড়ে আছে, তাহলে ভাই দাও না আমার একটা দোকান করে দিই এখানে। পরে আমি বললাম যে দুলাভাই তারপরে আমি বলি না যে আমি করে দেবো, আপনি চুমকিটা আমার কাছে বিয়ে দিবেন। আমি চুমকির প্রতি এতটাই পাগল হয়ে গেছিলাম, আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে। বিশ্বাস করবেন আমি ওই সময় কিন্তু আর চুমকির সাথে আমার কথা হইতো না, ওর বোন ওর মোবাইলও নিয়ে গেছে, ওর সাথে আমার কথা মানে ওর বোন ওর মোবাইলও নিয়ে গেছে, ওর সাথে আমার কোনো যোগাযোগ না, ওরা সারাক্ষণ ঘরের মধ্যে আটকে রাখে। পরে আমি করলাম কি, এই জায়গাটা আমি তখন মাটি দিয়ে ভরাট করলাম, কইরা ওইখানে আমি দোকানের মতো শুরু করলাম চুমকি দুলাভাইয়ের জন্য। এখন দোকানও পরিপূর্ণ ঠিক হয়ে গেলে এবারও দুলাভাই আমি দোকানে বয় দিছি, উনি ওখানে চাকরি ছেড়ে দিচ্ছে, দোকানে বসে দিচ্ছে। আমার প্রায় দোকানটা করতে সেই সময় প্রায় 6 লাখ টাকার মতো গেছে। আপনি বুঝেন কত টাকা আমি খরচ করছি, কারণ আমার কাছে টাকা পয়সা ছিল, অনেক টাকা পয়সা ছিল। আমি আবার 2টা সিএনজি কিনে রাখছিলাম, 2টা সিএনজি কিনে রাখছি, ওইগুলো আবার ভাড়া দিতাম, ওইগুলো থেকে ভাড়া আসতো, নিজের গ্যারেজের ইনকাম ছিল। পরে 6 লাখ টাকা দিয়া ওনারা আমি এখানে দোকানটা দিলাম। এবার দোকানটা দেওয়ার পরে উনি তো ভাই দোকান পাইয়া অত্যাধিক খুশি। এবার আমি দোকানটা দিয়ে এমনি সামনে, পরে আমার গ্যারেজের আবার এখানে বাজারের কমিটির লোকজন আরও অনেকজন আছে, সবাইকে তখন আমি ডাইকা ঢুকে এই বিষয়টা জানাইলাম যে ওনার শালীর বিয়ে করতে চাই এমন এমন। তখন পর্যন্ত কিন্তু ওনার শালীর বিয়ে হয় নাই,
মানে চুঙ্গির কিন্তু বিয়ে হয় নাই। পরে আমাদের বাজার কমিটির সভাপতি বা এখানের সেক্রেটারি, এরপরে কমিশনার সবাই মিলে একদিন ওনারে ধরছে যে ওই মিয়া সুজনের মতো ছেলে আছে নাকি, তুমি এই পুরা তল্লাতে সুজনের মতো ছেলে পাইবা? সুজন মাটির মতো একটা ছেলে, ওরে যা বলবো তাই কইব, কাদা মাটির মতো একটা ছেলে, এরকম ছেলে তুমি ভারত বাংলা খুঁজেও পাবা না। তা তুমি তোমার শালীর ওর কাছে বিয়ে না দিলে তুমি দিবা কার কাছে? ওর কাছে বিয়ে দাও। সবাই যখন ধরছে, ধরার পরে ওর দুলাভাই তখন আর মানে মাথা সরাইতে পারে না। ওর দুলাভাই তখন নিচের দিকে তাকায় বলে, তাইলে আর কি বলার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা বলার পরে মনে হয় ভাই রে ভাই, আমি মনে হয় আসমানের চাঁদটা পাইছি। আমি ভাই এত খুশি হয়েছি। পরে দুলাভাই আমার সাথে চুমকির বিয়ে ঠিক মানে বিয়ে দিন তারিখ ঠিক করলো, এবং বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। ভাই আমি তো শহরে থাকতাম, একটা এরিয়ার মধ্যে থাকতাম, ওই এরিয়াতে এমন কোনো লোক নেই আমি দাওয়াত দিইনি। আপনি শুনলে অবাক হবেন, 3টা গরু জবাই দিয়া, মানে 3টা গরু জবাই দিছি। এবং ওইখানে একটা কমিউনিটি সেন্টার ছিল, বিশাল কমিউনিটি সেন্টার। এবং কমিউনিটি সেন্টারে দারোয়ানরে বলছি কে আসবে না আসবে, দাওয়াতে কি বিনা দাওয়াতে এটা দেখার দরকার নেই, আসবে আর খাওয়াইবা, আসবে আর খাওয়াইবা, মানে কোনো লোকের বাধা দেওয়ার দরকার নেই। এবার যে আসতো তারাই খাওয়াইছে। মানে আমি 3টা গরু জবাই করছি, এরপরও মাংস শর্ট পড়ছে, মানে বুঝেন। তাই খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ পরে বাসর ঘরে ঢুকছি। বাসর ঘরে যাওয়ার পরে আমি বললাম, চুমকি এটা তুমি কি করলা? মানুষ ভালোবাসা কত কিছু করে, আর আমি তোমারে ভালোবাসা তোমার দুলাভাইরে পটে আমার তোমার বিয়ে করা লাগছে। ও আমারে বলে যে দেখো আমি জানি, তখন আমার তুমি করে বলতেছে যে দেখো আমি জানি যে তুমি আমার জন্য অনেক কিছু করছো, আমার ভালোবাসো, আমিও না তোমারে ভালোবাসতাম, আমারও তোমার পছন্দ হয়, কিন্তু কি জানো আমার বোন হচ্ছে আমার কাছে আমার ফেরেস্তা। আমার বোনের কথার বাইরে আমি কিছু করতে পারবো না, কারণ আমার বোন যদি না থাকতো বহু আগেই না আমার কবরে মাটি উঠে যেত। তুমি আজকে যে মেয়েটাকে এখানে বসে থাকতে দেখতেছো বা যাকে তুমি বিয়ে করছো, ওরে তুমি কখনোই পাইতা না। ওরে পেয়েছো শুধু তার বড় বোনের কারণে, কারণ তার বড় বোনে তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তো তুমি যখন আসো ভালোই আসো, আমার সাথে থাকো, তো দুজনে মিলে থাকতেছি, সংসার করতেছি, আমি আবার দোকান সামলাইতেছি, এখানে আসতেছি। তো এর মাঝে ওর বোন, ওর দুলাভাই, ওর বোন আর ওর দুলাভাই আসতো। আমি আর কোনো আত্মীয় স্বজন কিন্তু ওদের দেখি নাই, মানে আর কোনো আত্মীয় স্বজন কোনোদিনও আসে নাই, এবং বিয়েতেও আসে নাই। ওর যে বিয়ে হয়েছে, তো আমি ওর বোনকে জিজ্ঞেস করলাম যে আপনারা মানুষ কীরকম হবে? উনি বলে আমি, ওর বোন জামাই আর আমরাই, আমাদের আর কোনো মানুষ নাই। তো আমি চিন্তা করছি যে মানুষ তো এরাই, তো কেন ওদের কানা আত্মীয় স্বজন আমি এগুলো খুঁজিও নাই। ওর গ্রামের ঠিকানা বা গ্রামে কে আছে না আছে এগুলো আমি কখনো খুঁজি নাই। তবে এটা জানতাম যে ওর গ্রামের বাড়ি হচ্ছে গিয়া আপনার চিটংয়ের বাইরে। পরে এরকম করে তখন তার সাথে আমার সম্পর্কটা সামনের দিকে যাইতে আছে, কিন্তু ওর দুলাভাই আসে, ওর বোন আসে। আমার প্রায় 1 বছরের মতো আমি সংসার করে, আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না। এখন বাচ্চা কাচ্চা যেহেতু হয় না, সংসার করতেছে, বাচ্চা কাচ্চা হয় না, মানে বুঝি না বেবি টেবি হচ্ছে না কেন, কি আসে বিষয়। পরে ডাক্তার দেখা, অনেক কবিরাজের কাছেও নিয়ে যায়, কিন্তু কোনো কিছু হয় না। এভাবে দোকানে যাই, গ্যারেজে যাই, দোকানে যাই, আবার এই গ্যারেজ করি, বাসায় যাই। ও আবার খুব কেয়ারিং আমার প্রতি। আমার ধরেন আপনার বাজার সাজার থেকে শুরু করে আমি যাই করি ওইটাই রান্নাবান্না করে, ঘর দুয়ার পরিষ্কার করে, রাতের বেলা আমার পা টিপে দেয়, মেসেজ করে, এমন একটা অবস্থা। তো একদিন হলো কি, আমি বলছিলাম যে আমি মানে পাসপোর্ট করবো, মানে হঠাৎ করে মনে হলো যে একটা পাসপোর্ট করে রাখি। একটা মানে আমাদের এখানের এক লোক আছে পাসপোর্ট অফিসার, উনি আমার বলে পাসপোর্ট একটা করে রাখেন, এখন আমি সহজে করাই দিব। তো একদিন পাসপোর্টে যাইবো, পাসপোর্ট করতে রওনা দিয়েছিলাম। তাই ওই সময় করলাম কি, আমি পাসপোর্ট থেকে আবারও ফিরে আসতেছি, আমার একটা কাগজ মানে গ্যারেজে রেখে আসছি, মানে পাসপোর্টের একটা ডকুমেন্ট। এই গ্যারেজের কাগজটার জন্য আসছি, আসার পরে কাগজটা আমি পাইলাম না। না পাওয়ার পরে হঠাৎ করে আমি তখন চুমকি দুলাভাইয়ের দোকানে দিয়ে গেলাম, এবং গিয়ে দেখতেছি যে ওনার দোকানটা তালা মারা, ওনার দোকানে নাই। তো দোকান তালা মারা দেখার পরে চিন্তা করলাম কি উনি দোকানে তালা মারা, উনি কই গেল? পরে আমি তখন কী করলাম, আবার চলে গেছি আপনার পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট কইরা মানে ফিঙ্গার টিঙ্গার সব কিছু দিয়ে পরে আমি এবার এসে দোকান খুলছি। এবং অনেকক্ষণ দোকান খোলার পরে দেখলাম উনি কোথেকে জানি আসছে। আয়সা আমার বলতেছে কি ব্যাপার সুজন? আমি বললাম হ দুলাভাই, কই গেছিলেন? দোকান ফালাইয়া। উনি আবার দোকান চালাইতো, নিজে ভাড়া টাড়া সব কিছু দিত, ইনকাম হইতো ভাই ওনার দোকানে, হুড়দুম বেচা কিনা হইতো, কারণ আশেপাশে কোনো দোকান পাট নাই, অনেক গ্যারেজ আছে, প্রচুর গ্যারেজের লোকেরা আসতো এখানে খাইতো চা বিস্কিট এটা ওইটা দুনিয়ার হাবি জাবি খাইতো। আমি বললাম দুলাভাই গেছিলেন কই? বলে গেছিলাম একটু বাসায়, এইটা আমারে বলে। পরে বাসায় গেছে, তা আমি তো আর কোনো কিছু বলিনি, বাসায় গেছে। পরে আমি ধরেন আপনার দোকান শেষ করে আমি রাতের বেলায় আসছি। আমি কিন্তু আবার সিগারেট খাই না, গ্যারেজে চাকরি করে ঠিক আছে, বাট আমি সিগারেট খাই না। পরে বাসায় আসছি দুপুরবেলা, আপনার বিকাল রাত্রেবেলায় আসার পরে ডাইনিংয়ে খাইতে বসে আমার বউ আমার খাবার দিল। হঠাৎ করে দেখলাম মানে আমার ওই ঘরের কোণার মধ্যে, মানে আপনার দরজার কোণায় একটা সিগারেট, মানে সিগারেটের কোণাটা পড়ে আছে, মানে খাওয়ার পরে আর কি। সিগারেটটা পাওয়ার পর আমার ভিতর তখন একটা সন্দেহ লাগলো যে কী ব্যাপার, এইখানে সিগারেটের আসবে কোথেকে? কারণ আমার বাসাতে কোনো পুরুষ মানুষ আসে না, শুধু আমিই আসি, আর আমি তো সিগারেট খাই না, তাহলে এখানে সিগারেটের কোথেকে আসলো?
এবার আমি আর আমার বউরে কোনো কিছু বলি না, না বলে আমি তখন শুইছি ওর সাথে। এখন শুয়ে চিন্তা করতেছি যে ওর যদি আমি বলি, এখন ও যদি হঠাৎ করে রেগে যায় এবং যদি ভাবে যে আমি ওর সন্দেহ করি, এরকমটা যদি ওর মনের ভিতর চলে আসে যে আমার হাজবেন্ড আমার সন্দেহ করে, পরে ভাবলাম কেমনে বলা যায়, মানে বলবো কিভাবে, ওইটার কৌশল খুঁজে বাইর করতেছি। এরকম করে চিন্তা করতে 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 অনেক পরে আমি বললাম, চুমকি ঘুমাইছো? বলে না। আমি বললাম ঘুমাসে না? বলে এই তো ঘুমাসতেছিলাম। কেন, কি হয়েছে? আমি বললাম, চুমকি আমাদের বাসায় কাছ থেকে কেউ আসছিল? এমনিই বলতেছে, খেয়াল করবেন, কথাগুলো শুনেন আমার। পরে বলতেছে যে না। আমি বললাম যে কেউই আসে নাই? বলে না, কেউই আসে নাই। বললাম কালকে আসছিল? বলে না, কেউই তো আসে নাই। আর আমি বললাম তুমি ঘর পরিষ্কার করছো? বলে আজকে সকালবেলা ঘর পরিষ্কার করছি, আমি তো প্রতিদিনই 2বার করে ঝাড়ু দিই। আমি বললাম তো সকালে ঝাড়ু দিচ্ছ? বলে হ্যাঁ। আমি বললাম বিকেলে দিচ্ছ? বলে হ দিছি। তো সকাল বিকেল 2বার, বিকেলে পর আমাদের বাসায় কেউ আসছিল? বলে না, কেউ আসে নাই তো। পরে আমি বললাম চুমকি তুমি কি সিগারেট খাও? এমনি বলতেছি। পরে বলতেছে ছি, এটা তুমি কি বলো, আমি সিগারেট খাবো কেন? আমি বললাম তো সিগারেট না খাইলে আমার ঘরে সিগারেট আসলো কোত্থেকে? পরে আমার বলে সিগারেট, তুমি সিগারেট পাইছো কই? আমি বললাম আমাদের দরজার পাশে একটা সিগারেটের মানে পাঁচাটা পড়ে আছে এরকম খাওয়ার পরে। পরে আমার বলতেছে না না না, এটা মিথ্যা দিচ্ছ তুমি, আমার বাসায় কোনো সিগারেট নাই। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি কি করলাম, ওইটা মোবাইলের আলো দিয়া ওই সিগারেটের ইয়েটা আনছি। আইনে আমি বললাম এটা কি দেখো তো। পরে আমার বলে এটা তুমি কোত্থেকে আনছো? পরে আমি ওই বলতেছি তা এখন কি বলবা যেটা আমি বাইরে থেকে আনছি? বলে না, বাইরে থেকে আনছো না, কোত্থেকে আনছো? আমি বললাম এটা ঘরের মধ্যেই ছিল, দরজার পাশে ছিল। বলে মনে হয় কি বাইরে থেকে খাইয়া ঘরের মধ্যে ফালাইছে। হ্যাঁ বললাম চুমকি বাইরের মধ্যে খাইয়া ঘরের মধ্যে ফালাবে, এটা কোনো কথা বললা তুমি? সিগারেটটা ঘরের মধ্যে পাইছি, আমার ঘরের দরজা বন্ধ থাকে না, এটা একটা ফ্ল্যাট, কিন্তু দরজা খোলা থাকবে? ওই যখন আমি তর্কাতর্কি করতেছি ও আমারে বলতেছে যে না, এই মানে কেউ আসে নাই, এরকম করতেছে। ভাই বিশ্বাস করেন এগুলো কইরা ওর ওর একদিকে ফিরে আসছে, আমি আরেক দিকে। তখন মনে করেন যে আমার মনে হয় যে আমার জন্য গোটা পৃথিবীটা ভাই অন্ধকার। এই মেয়েটার জন্য আমি যা করছি, পৃথিবীতে কোনো স্বামী তার বউর জন্য তা করবে না। এত স্যাক্রিফাইস করছে, ওর বোন জামাইরে, ওর বোনেরে আমি যা ইনকাম করি ভাই সব ওদেরকে দিয়ে দিই। ওর বোনের গয়নাগাটি কিনা দিয়ে, ওর মানে ভাতিজা বাগিনাগুলা ওইগুলোর আমি পড়াশোনা করাই। মানে আমি যা করি ওর পরিবারের জন্য করি, আমার নিজের জন্য একটা কিছু করি না। এই মেয়েটা আমার সাথে এরকম করলো, মানে ঘুমাইতে পারতেছি না, সারাটা রাত ঘুমাই নাই। কিন্তু সকালে ঘুম থেকে উঠছি, উঠে মানে সকালে শোয়া থেকে উঠছে আর কি, ঘুম থেকে না। পরে চোখগুলো লাল হয়ে আছে, ও নাস্তা দিছে। নাস্তা দেওয়ার পরে আমি নাস্তা করতেছি, মানে আমি হাতাইতেছি, মানে আমার ভিতরটা তো ভাই ফেটে যাইতে আছে। কিরে আমার সাথে এইভাবে চিটিং করলো? ওরে আমি এত বিশ্বাস করলাম, এত ভালোবাসলাম, তা আমার সাথে ও কেমনে পারলো এই চিটিংটা করতে? আমি হাত দিয়ে পরোটারে নাড়াইতেছি। পরে আমার বলতেছে যে পরোটা নাড়াইতেছো কেন, খাইবা না? আমি বললাম খাইতে ইচ্ছে করতেছে না। আমার বলি এটা কোনো কথা বললা, খাইতে ইচ্ছে করবে না কেন, খাও খাও না। আমি বললাম আচ্ছা চুমকি আসলে সিগারেটটা কোথেকে আসছে? পরেও একটা হাসি দিছি। হাসি দিয়া বলতেছে যে আচ্ছা তুমি এটা নিয়ে এরকম শুরু করছো কেন? ঘরের মধ্যে একটা সিগারেটের পাশা পাওয়ার পর এরকম রাগ করতে হবে? তুমি খাওয়া দাওয়া বন্ধ করলা, তোমার চোখ দেখে মনে হয় তুমি কালকে রাত্রে ঘুমাও নাই। আমি বলবো ঘুমাবো কেমনে বলো? যে মানুষটা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, সেই মানুষটা যদি আমার সাথে মিথ্যে বলে তাহলে কি সহ্য করা যায়? ও আমাকে বলো আচ্ছা আচ্ছা হয়েছে, বলি দুলাভাই আসছিল। হ্যাঁ বললাম দুলাভাই? কোন দুলাভাই? বলে কে? আমার বোন জামাই, আমার দুলাভাই তো একটাই। আমি বললাম, তোমার দুলাভাই কখন আসছে? বলে দুপুরবেলা। তখন আমার মনে হলো যে দুপুরবেলায় তো ওনারা আমি দেখছি দোকান বন্ধ। পরে জিজ্ঞেস করলাম ভাই কই গেছিলেন? বলে বাসায় গেছি। তা বাসায় গেছি বলতে তো আমার বাসার কথা তো বলে নাই। আমি বললাম তোমার দুলাভাই এখানে আসছে? বলে হ্যাঁ। তখন আমার কাছে ভাই এই প্রথম, মানে এই সর্বপ্রথম আমার ভিতরে ওর নিয়ে একটু সন্দেহ ঢুকেছে যে ওর দুলাভাই আমার বাসায় আসলো, ওই আমার কাছে বিষয়টা সারাদিন লুকাইলো, সারাটা রাত আমার বললো না, এখন সকালে বলতেছে আর দুলাভাই আমার বলে নাই। তখন আমি ভাই মোটামুটি একটু ডাউট করে ফেলি, একটু সন্দেহ করে ফেলি। এবং সন্দেহ করার পরে আমি তখন আবারও মানে সকালবেলা আমি গ্যারেজে যাই। গ্যারেজে গিয়া ওর দুলাভাইয়ের লগে মানে বৈশা মানে ওই দোকানে যাবো, মানে আবার চা বানায়, চা খাইতেছে দোকানে বৈশা। আবার মানে আমার লোকজন আছে, ওরা কাজ করতেছে, গ্যারেজে কাজ করতেছে। আমি তখন চা দোকানে গিয়ে বসছি, মানে ওর বোন জামাই, মানে ওর বোনের জামাইয়ের। পরে আমি বললাম যে কী ব্যাপার দুলাভাই, কী অবস্থা, ভালো? বলে হ ভালোই তো, তুমি তো ভালো আছো, মেয়ে আমার পরীর মতো শালীর বিয়ে করছো। আমি বলি ও আচ্ছা, তো দুলাভাই আপনার পরীর মতো শালীর বিয়ে করতেছি কই? আপনি তো কোনোদিন আপনার শালীটারে দেখতে গেলেন না, এমনিই বলতেছে। পরে আমার বলে তুমি আমার যে ব্যবসা ধরাই দিছো মিয়া, আমার কি আর যাওয়ার সময় আছে? তাই আমি বললাম তো আপনি যান না? বলে না, কই আর যাই, ওই যে গেছিলাম 8-10 দিন আগে তোমার সাথে, যাইয়া ঘুরিয়া খাওয়া দাওয়া করে এই তো, আর তো গেলাম না। বিশ্বাস করেন ভাই তখন আমার কাছে মনে হইতেছে যে কী ব্যাপার, উনি নিজেই গেল, আমার বউ নিজে বললো উনি গেছে। পরে উনি বলে উনি যায় নাই। পরে আমি বলি, পরে আমার ভিতরে এটাও সন্দেহ লাগতেছে যে উনি মনে হয় যায় নাই, মনে হয় আমার বউ আমার মিথ্যা বলতেছে,
সম্ভবত অন্য কোনো ছেলে আসছে, এরকমটা আমার ভিতরে। মানে সন্দেহ তো খুব খারাপ জিনিস। কোনো বিষয়ের উপর যদি আপনার একবার সন্দেহ ঢুকে যায়, এই সন্দেহের পোকা কিন্তু মাথা থেকে ভাই সরাইতে পারবেন না। মানে আমি বললাম যে দুলা ভাই কে আপনি গতকালকে আমার বাসায় যান নাই, এমনি বলছে। পরে বলে এবার উনি একটু উঁচু করতেছে, মানে এরকম করতেছে, কি হইলো যান নাই গতকালকে দুপুরে? বলে ওরে ভাই গেছিলাম, যাইয়েই দৌড় দিয়ে চলে আসছি। আমি বললাম যাই দৌড় দিয়ে চলে আসছেন? পরে আমি মুখ বান্ধিয়ে মানে বলতেছি, মানে আমি তো জানি না। এরপর মুখ বান্ধিয়ে বলতেছি, আমি আপনি তো মিয়া গেলেন, খাওয়া দাওয়া করলেন, খাটে শুয়েছিলেন, রেস্ট করলেন, এরপরে আইলেন। পরে বলে আরে গেছি, তা গেলে খাওয়া দাওয়া করবো না? খাওয়া দাওয়া করার সাথে তোমার বাসা থেকে আসবো? আমি বললাম তাহলে শুয়েছিলেন যে? বলে শুয়েছিলাম, শরীরটা খারাপ লাগতেছিল, এই জন্য একটু বিছানার মধ্যে শরীরটা মেলে ধরলাম, এই আর কি। উনি এরকম বলতে বলতে কথাগুলো স্কিপ করে করে চলে যাচ্ছে। এবার এরকম করে চলে যাচ্ছে। পরে আমার ভিতরে ভাই জিনিসটা মানে খুবভাবে আমাকে নাড়া দিছে। আমি আর গ্যারেজে কাজটা তো করতে পারতেছি না। এরপরও পরে আছে, রাতের বেলায় ঘরে গেছি। ঘরে যাওয়ার পরে ও খাবার খাইতেছে, আমিও খাবার খাইতেছি। পরে আমার বলে চুমকি আমার বলতেছে, তুমি কি দুলাভাইরে বলছো যে দুলাভাই গতকালকে আমার বাসায় আসছে এমনি? আমি বললাম হ্যাঁ। তো তুমিও লুকাও, তোমার দুলাভাইও লুকাই, ঘটনা কি? তোমাদের মাঝে কি অবৈধ সম্পর্ক আছে নাকি? আমার বলে ছি, তুমি আমার এটা কী বলতেছো? তুমি দুলাভাইরে কেন বলতে গেলা যে দুলাভাই আমার বাসায় আসছে? আমার বাসায় কি আমার মেহমান আসতে পারে না? আমি বলি পারে, আমি থাকলেই পারে, আমি না থাকলে তোমার বোন যে আমার বাসায় আসবে কেন? ও আমার বলে আসতেই পারে। মানে একটু দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়ে যায়, এবং ঝগড়াঝাটি হয়ে যাওয়ার পরেই আমি কি হয় জানি না, সকালবেলা আমি গ্যারেজে যাই, মানে ওর সাথে একটু কথা কাটাকাটি হয়ে গ্যারেজে যাই। গ্যারেজ যাওয়ার পরে দুপুরবেলা আমি ওর বোন জামাইয়ের দোকানের দিকে একটু যাই, একটু চকো দিয়ে আসি। আমার মনে কিন্তু কিছুই নেই যে ওরে কিছু বলবো, ওর বোন জামাইয়ে কিছু বলবো, মানে আমার মনে কিন্তু কোনো কিছুই নেই। না থাকার পরে এখন আমি ওর বোন জামাইয়ের দোকানে দিয়েছে, উনি আমার সাথে কথা বলে না। আমি যে বলে এই দুলাভাই কী অবস্থা, ভালো আছেন? কথা বলে না, আরেকদিকে তাকে আসছে। পরে কথা বলে না, মানে কেমন যে উনি একটা অন্যরকম মানে একটা ভাব নিয়ে আসে। পরে আমি বললাম ও দুলাভাই কথা বলেন না কেন, কি হয়েছে? পরে জড়াই ধরছে, বলে ওই মেয়ে শরত কাজ করি, মানে ধাক্কা দিয়ে আমারে ফালাই দিছে। ধাক্কাটা দেওয়ার পর আমার তখন মাইন্ডে লেগে গেলো যে ধাক্কা দিয়ে দিল। আমি আর কিছু বললাম না, না বইলা আমি মানে গ্যারেজ চালাইলাম। দুপুরবেলা খাবার খাইতে গেছি, ঘরে যাওয়ার পরে যাওয়ার সময় দুলাভাই ডাকতেছে, ও দুলাভাই চলেন দুপুরে খাবার খাবেন? বলে না, যাবো না। পরে আমি ঘরে গেছি, যাওয়ার পরে আমার বউ একদম মুখ কালো করে আছে, চুমকি মুখ কালো। আমি বললাম চুমকি কি হয়েছে তোমার মুখ কালো কেন? বলে না কিছু না, খাইতে আসছো, খাই চলে যাও, মানে চেয়ে দেখাইতে আসে। খাওয়া দাওয়া করলাম, এখানে খাওয়া দাওয়া করে আমি পুনরায় আবারও গ্যারেজে আসছি। গ্যারেজে এসে আমি গ্যারেজ চালাইতেছি, রাতে অনেকবার যে ওনার দোকানে দিয়ে গেলাম, ওনার সাথে ভালো হয়ে যাব, কথা বলবো, এরকম দেখি যে না, উনি আমার সাথে কথা বলেই না। আমি যতই কথা বলার চেষ্টা করি, যতই ওনার কাছে যাওয়ার চেষ্টা করি, তত আমার কাছ থেকে দূরে যায়। কারণ এই জায়গার এখন উনি ভাড়া দেয়, জায়গা নিজের নামে উনি করছে, ওইটার ভাড়া উনিয়ে দেয়, এবং আমি ওইটার ভাড়াও দিই না, আমি শুধু আমার গ্যারেজের ভাড়া দিই। তো এইরকম করতে করতে হইল কি, একটা পর্যায়ে এইভাবে 2-3 দিন কেটে গেল। 2-3 দিন কাটার পরে মানে ভালো মানুষ, আমি দোকান করলাম, রাতের বেলায় ঘরে গেলাম, ঘরে দিয়ে যে আমার বউ নাই, চুমকি নাই। পরে মানে গেটের মধ্যে কি করলো, তালা মেরে নিচে দারোয়ানের কাছে চাবি দিয়ে গেছে। চাবি আমি তার ঢুকতেছি, পরে দারোয়ানে বলে ভাবি তো ঘরে নেই, চাবি দিয়ে গেছে। পরে চাবিটা নিলাম, চাবিটা নিয়ে ঘরের দরজা খুললাম, খুলে ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি যে ওর কাপড় চোপড় নাই। পরে ফোন দিলাম যে তুমি কই? বলে আমি আবার বাসায়। তা আবার বাসায় কেন? বলতেছে আমি তোমার সংসার করবো না। কেন আমার সংসার করবো না? বলে আমি তোমার সংসার করবো না, এটাই কথা, আর কোনো কথা নাই। আমি বললাম আরে আমার সংসার তুমি করবা না কেন? আমার অন্যায়টা কোথায়, আমার অপরাধটা কোথায়, তা তো বলবা। আমার বলতেছে আমি তোমার সংসার করবো না, তুমি আর আমার ফোন দিও না। এই বলে মোবাইলটা বন্ধ করে দিয়েছি, খেয়াল করেন। মোবাইলটা বন্ধ করে দেওয়ার পরে আমি তখন ওর বাসায় গেলাম, রাতের বেলা। ওর বোন জামাইয়ের দোকান তখন বন্ধ, বাসায় গেছি, যে কলিং বেল দিতেছি, ওর বোন জামাই দোকান মানে খুলছে, গেট খুলছে। খোলার পরে আমি বললাম যে ভাই চুমকিরে পাঠিয়ে দেন তো, চুমকিরে দেন। বলে চুমকি যাবে না, এমনি বলতেছে। বউ আমার, কিন্তু উনি বলে যাবে না। পরে আমি বললাম যে ভাই এটা কী ধরনের কথা বলতেছেন, চুমকি যাবে না মানে? আমার বউ আমার সাথে যাবে না? বলে না, ও যাবে না, ও তোমার সংসার করবে না, এমনি। আমি বললাম আমার সংসার কেন করবে না? বলে এত সন্দেহ করলে সংসার টিকে নাকি মিয়া, এত সন্দেহ করলে সংসার বাঁচে? আমি বললাম ভাই সন্দেহ তো ভাই আপনারা করাইলেন, আপনি করাইছেন, আপনার শালি করাইছে, আপনি আমার ঘরে গেছেন, আপনি আমার বাড়ি গেছেন। আমি দুপুরে আপনার জিজ্ঞেস করলাম যে ভাই কই গেছেন? আপনি আমার বলে বাসায় গেছি। তা আপনি আমার বলতে পারেন আমার বাসায় গেছেন? বলে আমি তো বলছি বাসায় গেছি। আমি বললাম ঠিক আছে। এরপরে আপনি ওইখানে সিগারেট খেয়ে সিগারেটের ফেলে আসছেন। আমার বউরে আমি জিজ্ঞেস করি, সে সারা রাত আমার কাছে বলে যে কেউ আসে না, কেউ আসে না, সকালবেলা স্বীকার করে। আমি দোকানে এসে আপনার জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি আমার বাসায় গেছেন? আপনি বলেন আপনি লাস্ট কবে গেছেন, আমার মনে নেই। উনি আমাকে বলে এত চুলচেরা হিসাব করে না ভাই, সংসার চলে যাও, এখান থেকে যাও। এই কথা হলো না, ধাক্কায় উনি একরকম আমাদের ধাক্কা দিয়ে মানে গেট থেকে বিদায় করে দরজা লাগিয়ে দেয়। পরে চুমকি নাম্বারে কল দিলাম, ওর নাম্বারটা বন্ধ, নাম্বারে লাইন পাই না। নাম্বারে লাইন না পাইয়া পরে আমি আবার বাসায় আসছি, মানে আমার রুমে আসছি। রুমে আসার পরে আমি চিন্তা করতেছি কী করা যায়।
মানে সারাটা রাত আমি ঘুমাই নাই। সকালবেলা আমি গ্যারেজে খুলছি, গ্যারেজে আবার ওই সময় গাড়ির একটু চাপ ছিল। আমি গাড়ির কাজ টাজ করতেছি, দুপুরের দিকে আমি চিন্তা করছি যে আমি চুমকির বোনের বাসায় যাব। বোনের বাসায় যেয়ে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করে ওরে নিয়ে আসবো। এবং যাওয়ার সময় ভাই বিশ্বাস করুন, আমি ফল ফ্রুট পান মিষ্টি ওর বোনের বাসায় যেতাম, সবসময় এগুলো নিয়ে যেতাম। তো এইগুলো নিয়ে আমি দুপুরবেলা গেছি, যাওয়ার পরে কলিং বেল দিছি, ওর বোন তখন দরজা খুলছে। পরে দরজা খোলার পরে মুখ কালো করে আছে। আমি বললাম, আপা কি ভালো আছেন? বলে, ভালো আছি। ভিতরে ঢুকছি পান টান এগুলো নিয়ে। পরে আমি বললাম যে, আপা কি রান্না করছেন আজকে, আপনার বাসায় খাবার খামো? বলে, হ্যাঁ খাইবার, সমস্যা কি? পরে আমি বললাম, আপা চুমকি কই? বলে, চুমকি বাইরে গেছে। আর আছে কিনা আরেকটা কথা বলো, সকাল থেকে কিন্তু ওর দুলাভাইয়ের দোকান খোলে নাই। আমি সকাল থেকে যাইতে পারি না, আসার সময় দেখলাম যে দোকান বন্ধ। পরে আমি বললাম, দুলাভাই কই? বলে, তোমার দুলাভাইও বাইরে। আমি বললাম, তো চুমকিও বাইরে, দুলাভাইও বাইরে, কোথায় গেল? বলে, কোথায় গেছে আমি জানি না, শুধু শুনছি ওরা কোর্টে যাইবো। আমি বললাম, কোর্টে কাজ কি? কোর্টে কেন যাবে? বলে, ভাই আমি জানি না কেন গেছে, তুমি খাওয়া দাওয়া করবা, ভাত দিব? আমি বললাম, না আমি ভাত খাবো না। পরে কোন কোর্টে গেছে উনি আবার চট্টগ্রাম কোর্টের কথা বললো। এবার আমি ওইদিকে গেছি। ওইদিকে যাওয়ার পরে হঠাৎ করে দুইটার সাথে আমার রাস্তার মধ্যে দেখা। রাস্তার মধ্যে দেখা হওয়ার পরে আমি বললাম, এই চুমকি তুমি এখানে আসছো কেন, কোর্টে কেন আসছো? চলো বাসায় চলো। হাতটা ধরা মাত্র আমার বলে, আপনি আর আমার হাত ধরবে না, আমি আপনাকে তালাক দিয়ে দিছি। কি তুমি আমার তালাক দিয়ে দিছো, এটা কি বলতেছো? বলে, আমি আপনার এখন ডিভোর্স দিয়ে আসছি, ডিভোর্সের পেপার আপনার কাছে 2 দিনের মধ্যে চলে যাবে, আমি এখন সিগনেচার সব করে আসছি। ওর দুলাভাই দিকে তাকাইছে। আমি বললাম যে, দুলাভাই এটা কি হইলো? পরে আমার বলে, এই বেটা ছাড় আমার চালিয়ে হাত চালিয়ে বলে আমার ধাক্কা দিয়েছে, আমার কলার চেপে ধরে বসছি। মানে তখন আর নিজের রাগটারে কন্ট্রোল করতে পারিনি, কলার চেপে ধরে বলতেছে, তুই আমার বউরে আমার কাছ থেকে নিয়ে যাবি? মানে এই বেটা তুই কে? এই কথা বললে ধরেন আমি ওর কলার চেপে ধরছি, ধরার পরে ওরে ওইখানে আমি শোয়াই ফেলছি। ওইখানে শোয়ানোর পরে আমি চুমকিরে জোর করে ওইখান থেকে আমি বাসায় নিয়ে আসছি। কিসের তালাক, কিসের ডিভোর্স? আমি ওরে ভালোবাসি, ও আমার বউ, ও আমার কিসের তালাক আর ডিভোর্স দিব? জোর করে ওরে আমি তাই না হেসটা বাসায় নিয়ে আসছে। বাসায় আনার পরে ওর দুলাভাই ওখানে ছেড়ে দিচ্ছে। মানে এই ওর বাসায় আনার ঘন্টা 2-এর ভিতরে আমার বাসায় পুলিশ আসার পরে পুলিশ এসে দরজা খুলছে, চুমকি দুলাভাই পুলিশের সাথে। পরে আমি বললাম, আমার বউ এই সেই। তারপরে চুমকি বলতেছে না যে আমি ওনারে ডিভোর্স করে দিছি, উনি এখন আর আমার স্বামী নাই। এবার ওইখান থেকে পুলিশ কি করলো, চুমকিরে নিয়ে আসলো। আমার কিন্তু হ্যান্ডকাপও পরে না, আমার থানায় নিয়ে যায়নি, পুলিশ শুধু চুমকিরে নিয়ে গেছে। চুমকিরে নিয়ে যাওয়ার পরে পাই তখন তো আমার মাথায় রক্ত উঠে গেছে। কিরে বেটা, তোরা আমার লোকে এগুলো করবি? আমি তোর ব্যবসা দিলাম, দোকান দিলাম, তোর ছেলে মেয়েরা আমি পড়াইতেছি, তোকে পিছনে আমি লাখ লাখ টাকা খরচ করলাম, আর তোরা আমার কাছ থেকে আমার বই লয়ে যাবি? না, এটা হইতে পারে না। এরকম করে 5 দিন 6 দিন আমি পাহারা দিতেছি, কি করা যায়। একদিন ধাপ করে মানে আমি এখানে কিছু লোক রেডি করে ফেলি, এই এলাকারই একটু সন্ত্রাস টাইপের, এদেরকে দিয়ে একদিন আমি বাসা থেকে চুমকিরে ডাইরেক্ট নিয়ে আসি রাতের বেলায়। রাতে 11টার দিকে যাই, পোলাপাইন আমি প্রথমে যাই, গিয়ে দরজা নক করি, ওনার দরজা খুলে পোলাপাইন দাব উঠা মালটাল ঠেকাইয়া আমি চুমকিরে নিয়ে আসি। একদম গাড়ির মধ্যে মাইক্রোবাসে উঠাইয়া আমি এখান থেকে চুমকিরে নিয়ে পুরো চট্টগ্রাম থেকে আমি ডিরেক্টলি কক্সবাজার চলে যাই। গ্যারেজ আরেকজনের কাছে দিয়ে দিই, আরেক লোকের কাছে গ্যারেজ দিই, ওনার গ্যারেজ আমি বুঝিয়ে দিই, উনি গ্যারেজ চালাইবো। আমি ওরে নিয়ে ধরেন আপনার একদম ডাইরেক্ট ওরে নিয়ে আমি কক্সবাজার চলে যাই। কক্সবাজার চলে যাওয়ার পরে কক্সবাজার আমার এক পরিচিত ভাইয়াফের বাসা আছে, ওই বাসার মধ্যে উঠা আমি ওরে বলি, তুই আমার সাথে এরকমটা করলি কেন? মানে দৌড়ছি ভাই, ও বলে না, মানে এমনভাবে দৌড়ছি আমি, তুই আমার কাছে সত্য কথা বলা লাগবে, ঘটনা কি? তোর বোন তোরে কি করে, দুলাভাই তোরে কি করে, তুই আমার ডিভোর্স কেন দিলি? এইবার ভাই ওর মুখ থেকে আমি এমন কিছু কথা শুনছি যেগুলো শোনার পরে আপনার নিজে চোখের পানি ধরে রাখতে পারবেন। আমি জানতে পারি 12 বৎসর বয়স থেকে, মানে ওর বোনের সাথে ওর যেদিন বিয়ে হয়, ওর বোনের যেদিন বিয়ে হয় সেদিনকার পর থেকে ওর দুলাভাই ওর সাথে অবৈধ সম্পর্ক করে। শুধু ওর দুলাভাই ওর সাথে অবৈধ সম্পর্ক করে বলে আমার কাছে প্রথমে ওকে বিয়ে দেয় নাই, আমাকেই প্রথমে ওর কাছে বিয়ে দেয় নাই, এবং শেষ পর্যন্ত ওই এলাকার লোকের চাপে পড়ে আমার কাছে বিয়ে দিছে। এবং আমার কাছে বিয়ে হবার পরেও তিনি প্রায় প্রতি রাতে আসতো, ওর কাছে প্রতি রাতে আসতো এবং এসে ওর সাথে এরকম সম্পর্ক করতো, বা প্রতিদিনই আসতো আমার চোখ ফাঁকি দিয়া, আমি না থাকলে আমার চোখ ফাঁকি দিয়ে ঘরে আসতো। তা আমি বললাম যে, তুমি তো আমার এরপরে এগুলো করতো, আর শেষ পর্যন্ত আমার কাছে যখন ধরা খেয়ে যাওয়ার পরে ও শেষ পর্যন্ত আমাকে ছেড়ে দিছে ও দুলাভাই আর বোনের কারণে, বোনের সংসার বাঁচানোর জন্য। আমি বললাম, তা বোনের সংসার বাঁচানোর জন্য তুমি তোমার সংসার ভাঙিয়ে দিলা? ও আমাকে বলে, আমি কি করব, আমার বোনের চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমার বোন যেটা বলে আমি সেটাই করবো, আমার বোনের কথার বাইরে আমি কিছু করতে পারবো না, আমার বোন আমার যেমনি বলছে আমি এমনিই করছি। আমি বললাম, তোমার বোন বলছে, বলো আমার বোন বলছে তোমার ছেড়ে দেওয়ার জন্য, আমি ছেড়ে দিছি, আর যদি আমি তোমার না ছেড়ে দিই তাহলে আমার দুলাভাই আমার বোনের ছেড়ে দিব, আর আমার দুলাভাই যদি আমার বোনের ছেড়ে দেয় আমার বোন আত্মহত্যা করবো। আমার বোন তার জামাইয়ের অনেক ভালোবাসে, এবং আমার বোনের 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলোর কি হইব, আমার বোনের কি হইব, আমি আমার বোনের চিন্তা করিয়া আমি সারাটা জীবন দুলাভাইয়ের কুপ্রস্তাবগুলো মেনে নিলাম। এবং শেষ পর্যন্ত দুলাভাই, কারণ আমি আমার সংসারটাও ছেড়ে দিলাম,
আমি বোনের সংসার বাঁচানোর জন্য। আমি বললাম, বাহ, আমি শুনেছিলাম পৃথিবীতে মানুষ সরল হয়, পৃথিবীতে মানুষ বোকা হয়, কিন্তু এত বোকাও কি হতে পারে, এত সরল কি হতে পারে যে কিনা তার নিজের বোনের সংসার বাঁচানোর জন্য তার নিজের সংসার ভেঙে দেয়? এটি কেমন মেয়ে আমার একটু বলবা? আমার বলে, আমি জানি না আমি কী করছি, আমি জানি না আমি কী করবো, কিন্তু আমার বোনের চোখের পানি আমি সহ্য করতে পারি না। তখনই আমার পা ধরে বলে, তুমি আমার বোনের কাছে নিয়ে যাও না, আমার তুমি এমন কোথাও রাখো যেখানে আমার বোন আর আমার বোন জামাই কেউ আমাদেরকে ছুঁতে পারবে না, কেউ আমাদেরকে ধরতে পারবে না, আমাকে তুমি এমন কোনো একটা জায়গায় রাখো, আমাকে তাদের কাছে নিও না। আমি বললাম, তুমি আমার সাথে থাকবা? বলে, আমি থাকবো। আমি মন থেকে তালাক দিই না, আমার দুলাভাই আমাকে তালাক দিতে বাধ্য করাইছে, আমার বোন আমাকে তালাক দিতে বাধ্য করাইছে, আমি ইচ্ছে করে তোমাকে তালাক দিই নি, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষটাকে না আমি কখনো ছাড়তে পারবো না। ওইটা বলে ও কান্না করতেছে। এই প্রথম আমি আমার প্রতি ওর ভালোবাসা দেখলাম, এবং দেখার পর আমি এরপরেও ভাই বিশ্বাস করেন সোনার উপর পানি দিয়ে গোসল করাইয়া আমি ওর আমার বউ হিসেবে আবার মেনে নিলাম। এবার ও আমার বলে, তুমি ওইদিকে যাও না, দুলাভাই তোমার নামে মামলা টামলা দিছে, ঝামেলা করবে, যাইও না। এবার আমি ওর ওইদিকে গেলাম না, না গিয়া আমি কক্সবাজার থাকা অবস্থায় মোবাইল ফোনে আমার গ্যারেজটা বিক্রি করলাম, 2টা সিএনজি আছে, এগুলো বিক্রি করলাম, প্রায় 20-25 লাখ টাকার মতো পাইছি। 25 লাখ টাকার হবে, প্রায় 30 লাখ টাকার কাছাকাছি হবে পাইছি। পাওয়ার পরে চিন্তা করলাম কী করা যায়, মানে কী করতে পারি এই টাকাগুলো দিয়া। এরপরে এরই মাঝে চুমকি আমার বলতেছে, তাইলে আমরা দেশে থাকবো না, আমি বিদেশে চলে যাব। আমার ইচ্ছে করতেছে যে বিদেশে গিয়ে থাকবো, তাইলে চলো না আমরা বিদেশে চলে যাই। আমি বললাম, বিদেশে যাইবা? তোমার বিদেশে যেতে ইচ্ছে করতেছে? ও আমাকে বলে, হ্যাঁ আমার ইচ্ছে করতেছে, আমরা বিদেশে গিয়ে সেটেল হবো, এই দেশটার মধ্যে আমার থাকতে ইচ্ছে করে না, এই দেশ আমার ভালো লাগে না। আমি বললাম, তো ঠিক আছে, যদি বিদেশে যাইতে হয় তাহলে কোন দেশে যাবো? ও বলে, ইউরোপ। ইউরোপ অনেক মানুষ যায়। এরপর স্পেসিফিক একটা নামও বলে দিল, ইতালি। ওই ইতালিতে যাইবো, ওইখানে থাকবো, ওই দেশটা ওর অনেক পছন্দের। আগে ও শুনতো ইতালিতে অনেক বড় লোকেরা থাকে, যাদের অনেক বেশি টাকা, তারা ইতালিতে যায়, ইতালিতে যাইবো। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার জামাইরও তো টাকা পয়সা কম নাই, সমস্যা নেই, ঠিক আছে। পরে আমি ইতালি ভিসার জন্য অ্যাপ্লাই করলাম। এখন আমরা দুজনে যাইতে পারবো না, একটা ওয়ার্ক ভিসা আছে, কাজের ভিসা আমি একটা ম্যানেজ করলাম, আমি যেতে পারবো, কিন্তু আমি চুমকি নিতে পারবো না। এরই মাঝে চুমকি কিন্তু তার পরিবারের সাথে, তার বোনের সাথে, বোন যাওয়ার সাথে, কারোর সাথে আর কথা বলে না, সম্পূর্ণ যোগাযোগ বন্ধ। এই অবস্থার মধ্যে আমি তখন ইতালিতে যাওয়ার জন্য ইতালির কাগজপত্র জমা দিলাম, সব কিছু ঠিকঠাক করলাম। তখন আমি কক্সবাজারে একটা ঘর ভাড়া করি, মানে জমানো টাকা, যেগুলো জমানো টাকা আছে, তখন তো আর গ্যারেজের ইনকাম নাই, সিএনজির ইনকামও নাই, জমানো টাকাগুলো এখানে বসে খাইতেছি, চুমকিরে নিয়ে বসে খাইতেছি গ্যারেজের টাকা, মানে ইনকামে, মানে আপনার ওই যে জমানো টাকা, ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া করে ওর নিয়ে চলতেছি, ভালোই আছে, খারাপ নাই, কিন্তু দুজনেই আলহামদুলিল্লাহ ভালোভাবে সময় কাটতেছে। এমন করতে করতে আমার ইতালির ভিসা লাগে। এখন ইতালির যখন ভিসা লাগে, এখন তো আমি তো ওরা নিতে পারতেছি না, তো যাদের সাথে আমি অ্যাপ্লাই করি ওরা বলে যে 20-25 দিনের মধ্যে ওর ভিসাও হয়ে যাবে, মানে ওটাও হয়ে যাবে, ওরও অনেক কিছু কাজ হয়ে গেছে। এরপরে আমি গেলাম, এবং আমি গেলাম পরে আমি আবার ওর এখানে কড়া পাহারাতে রেখে গেছি কক্সবাজারে। আমি যাওয়ার 20 দিনের মাথায় ওর বিষয় হয়ে গেছে। আমরা দুজনের জন্য অ্যাপ্লাই করি, ওর বিষয় হয় আলাদা আলাদা করি আর কি, একসাথে হয় না, স্বামী স্ত্রী হিসাবে হয় না, দুজনেই একই কোম্পানিতে ওয়ার্ক পারমিটের ভিসা বের করি। এরপরে চুমকিও তখন আমার সাথে আসে, তখন আমরা স্বামী স্ত্রী দুজনে ওইখানে চলে যাই, এবং আলহামদুলিল্লাহ ইতালিতে গিয়ে পৌঁছে। অনেকেই বলবে যে ভাই কক্সবাজার থেকে ইতালি চলে গেছেন, হ্যাঁ এখানে অনেক প্রসেসিংয়ের সময় আছে, অনেক ঝামেলা হয়েছে, কিন্তু এগুলো আর মানে খুঁটিনাটি বিষয়গুলো বলি নাই আর কি। তো যেভাবে হোক ওইখান থেকে ইতালি চলে গেছে, এবং ইতালি যাওয়ার পর আমরা দুজনে আসি আলহামদুলিল্লাহ, রুম শহরে থাকতাম, এবং ওইখানে ও আর আমি একই কোম্পানিতে চাকরি করতাম, ও চাকরি করে আমিও চাকরি করি, মানে দুজনে মিলে কাজ কাম করতেছি, ইনকাম করতেছি, টাকা পয়সা ইনকাম হইতেছে, ভালোভাবে চলতেছি। এবার দুইজনের ইনকাম দিয়ে আমরা চিন্তা করলাম যে আমরা চাকরি করবো না, যেহেতু দেশেও ব্যবসা বাণিজ্য করছি, বিদেশেও ব্যবসা করব। আমাদের বৈধতা হইতে বেশি সময় লাগে না, যেহেতু আমরা বৈধ বিষয়ে গিয়েছি, ওয়ার্ক পারমিট পেয়েছি। পরে দুজনে মিলে টাকা দিয়া, ওর টাকা আমার টাকা মিলে, তখন আমি করলাম কি, একটা আপনার মার্কেট দিলাম, একটা মার্কেটে একটা সবজির দোকান দিলাম আর কি, কাঁচা মানে সবজির দোকানগুলো খুব কম টাকায় দেওয়া যায়, একটা সবজির দোকান দিলাম, এবং সকলে দোকানটা আমি ওর নামেই দিলাম, মানে চুমকি স্টোর ওর নামেই দিলাম, এবং ওর নামে তখন আমি দোকানটা খুললাম আর কি। তা আলহামদুলিল্লাহ দোকান ভালোই চলতেছে, আয় ইনকাম অনেক ভালো হইতেছে। এইভাবে আমরা প্রায় আপনার 6 থেকে 7 বছরের মতো ইতালিতে ছিলাম, 6 বছরই হবে এরকম, 6 বছর দুজনে ইতালিতে ছিলাম। 6 বছর পরে এর মাঝে আমার আরেকটা মেয়ে সন্তান হয়েছে, কিন্তু আমার একটা মেয়ে হয়েছে ইতালিতে যাওয়ার পরে। এই মেয়েটা আমার ইতালিয়ান, ওর বা যাওয়ার পর একটা মেয়ে হয়েছে। এখন মেয়েটা হওয়ার পরে আমার মেয়েটা কিন্তু অনেক অসুস্থ থাকতো, অলওয়েজ অসুস্থ থাকতো, অনেক অসুস্থ থাকতো। আর এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আমি যখন বিয়ে করছি আমার বেবি না হওয়ার কারণ হচ্ছে কি, ওর দুলাভাই ওরে প্রচুর ওষুধ খাওয়াইতো, যাতে বাচ্চা না হয়, বাচ্চা হইলে ওনার ভালো লাগবে না, এই জন্য উনি ওষুধ খাওয়াইতো, আমার ওরে প্রচুর ওষুধ খাওয়াইতো। এই যে আমরা 1 বছর আমার সাথে সংসার করছে, আমি যে বেবি হইতো না, আমি ডাক্তার দেখাইতাম, কিন্তু মূলত ওষুধ খাইতো, দুলাভাইয়ের ওষুধ খাওয়াইতো, এগুলো তার আমি জানতাম না। পরে মেয়েটা হইলো, হওয়ার পর ইতালিতে পড়ে আসি। এমনভাবে 6 বছর পরে ও আমার একদিন বলতেছে যে, সুজন তোমার একটা কথা বলবো, তুমি কি রাগ করবা? এমনি আমি বললাম, না রাগ করবো কেন, তুমি আমার বউ, তোমার কথা কি আমি রাগ করতে পারি? আমার বলে, যদি রাগ না করো
তাহলে একটা কথা বলি। আমি বলি, হ্যাঁ বলো। বলে, তুমি রাগ করো না তো? আমি বললাম যে না। বলে, আজকে অনেকগুলো দিন ধরে আমার বোনের সাথে আমার কথা হচ্ছে, আমার বড় বোনের সাথে। পরে আমি বললাম যে হয়েছে তো ভালো কথা, তাই এখন কী করতাম আমি? আমি কিন্তু রাগ করিনি, এমনি বলতেছি। পরে আমার বলতেছে যে আমার বড় বোন বলতেছে যদি পারি দুলাভাইয়ের একটা কাজের ব্যবস্থা করে দিতাম। দুলাভাই তো এখন আগে যেখানে দোকান করতো ওই দোকানটা তো জানো তুমি। আমি কিন্তু তারপরে আমার গ্যারেজ দোকান এগুলো কিন্তু রাস্তা বড় করার সময় অনেক আগে ভেঙে ফেলছে। বলে, দোকান গ্যারেজ তো তুমি জানো ভেঙে ফেলছে। এরপরে দুলাভাই একটা কোম্পানিতে চাকরি করতো, ওইখানেও ভালোভাবে কাজ করতে পারে না, বেতন পায় না। আমার ভাগ্নিগুলো আছে, ভাগ্নাটা আছে, এগুলোরে খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না, খুব অভাবে আছে। এখন আমার বোন বলতেছে যদি কোনোভাবে দুলাভাইয়ের একটা ব্যবস্থা করে দিতাম। পরে আমি বললাম, বাবা আবার দুলাভাইয়ের এখানে আনতে চাইতেছো? বড় আমার বলে, দেখো এখন তো আর আগের মতো নাই না, আমাদের বাচ্চা কাচ্চা হয়েছে, আমাদের ফ্যামিলি হয়েছে, এখন তো আমরা ভালোই আছি, তাই এখন দুলাভাই আসলে সমস্যা কি? আমি বললাম, না না না, আমি এটার মধ্যে সাপোর্টে যাবো না, আমি এটার মধ্যে আমি নাই। আর আমার জড়াই ধরছে, না সুজন প্লিজ, আমি তোমার কাছে কিছুই চাই না জীবনে। দেখো বিয়ের পরে একটা মেয়ের কত কিছু চাওয়া থাকে তার স্বামীর কাছে, আমি তোমার কাছে কিছুই চাই নাই। এই আমার ছোট্ট চাওয়াটা তুমি পূরণ করো। তুমি কাইন্ডলি একটু দুলাভাই নিয়ে আসো। দুলাভাই থাকুক এই দেশের, সমস্যা কি? আমারই তো বোন জামাই, তাই না? আমার বোন জামাই থাকলে তো আমার কাছেই তো ভালো লাগবে। তুমি প্লিজ আমার বোন জামাইটাকে নিয়ে আসো। মানে এরকমভাবেও একদম ছোটো বাচ্চার মতো, ছোটো বাচ্চারা যেরকম বায়না ধরে না, এরকম করে বায়না ধরে কান্নাকাটির মতো অবস্থা। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, হয়েছে, তুমি একটু রিল্যাক্স হও, ঠিক আছে, আমি দেখি। পরে চিন্তা করলাম যে কী করা যায়। প্রায় আমার এখানে নাই না, আমি তখন আমার শহর থেকে অনেক দূরের একটা শহর, একটা লোকের সাথে একটা ভিসার ব্যবস্থা করলাম। এবং ভিসার ব্যবস্থা করলাম। পরে চুমকিরে বললাম, ঠিক আছে, তোমার বোনের জামাইয়ের পাসপোর্ট পাঠাই দে, শুধু আমার বউয়ের মুখের দিকে তাকায়া। এবং পরে আমার মেয়েটা আছে, ওইগুলো মুখের দিকে থাকে। পরে আমি কী করলাম, ওর বোন জামাইয়ের পাসপোর্ট আনছি, আইনা ওনার ভিসা প্রসেস করতে আমার সে সময় প্রায় 8 লাখ টাকার মতো গেছে, যেটা আমার সম্পূর্ণ নিজের টাকা, নিজের হ্যান্ড ক্যাশ টাকা 8 লাখ টাকা দিয়ে পরে আমি ওর বোন জামাইকে আনছি। অনেক প্রসেস পরে ওর বোন জামাই আমি ইতালিতে আনছি। আনার পরে আমার বাসায় আনি নাই, ইতালি থেকে ডাইরেক্ট আমি ওনার ওই দোকানে, মানে ওই অনুযায়ী কাজ করতে ওখানে পাঠিয়ে দিছি। তো পাঠিয়ে দেওয়ার পরে 5-7 দিন পরে একদিন হলো কি, চুমকি দোকানে নেই। চুমকি দোকানে আসে না, ওর শরীর খারাপ, ও বাসায়, আমি দোকানের মধ্যে একাই। এই দুপুরবেলা ওই শহর থেকে, যে শহরে উনি থাকতো, ওই শহর থেকে আমার কাছে এসে দুপুরবেলা আমার দোকানে এসে আমার পা ধরে কান্নাকাটি করতে শুরু করছে। মানে চিৎকার করে কান্না করতেছে যে সুজন ভাই আমার মাফ করে দেন। উনি তো আমার বয়স অনেক বড়। আমি বললাম, ভাই এটা আপনি কি বলেন? আমি আপনার উপরে রাগ করবো কেন? আপনার উপরে আমার কোনো রাগ নেই, অভিমান নেই, আপনি আমার ভাই। পরে বলে, না না, আমি জীবন অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি, আপনি আমাকে মাফ করে দেন। মানে আমার জড়ায় ধরে সে নিজে মানে প্রচুর কান্নাকাটি করতেছে। তা আমার তো কোনো ভাই বোন নাই। আমি পরে আমার মনটা অনেক খারাপ হয়ে গেলো, যেহেতু বহু বছর পরের কথা। পরে আমি বললাম, আচ্ছা ভাই ঠিক আছে, আপনি মন খারাপ করেন না, আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে, আপনি আইসেন মাঝে মাঝে আমার দোকানে, আইসেন আমার সাথে দেখা করেন। তুই মাঝে মাঝে দোকানে আসে, ওই শহর থেকে এই শহর আমার সাথে দেখা করার জন্য আসে, এসে কথাবার্তা বলে, ছুটির দিনে আসে। তো একদিন ছুটির দিন আমি নিজেই বললাম যে চলেন বাসায়, চলেন চুমকিরে বলে কিছু রান্নাবান্না করার জন্য। পরে উনি বলতেছে, না না না, আমি ওই বাসায় যাবো না। আমি বললাম, আরে ভাই চলেন তো, সমস্যা নেই। কারণ আমি তো তখন ওনার সাথে ফ্রি হয়ে গেছি, বা আমিও দেখে গেছি যে লোকটা অনেক ভালো হয়ে গেছে, যাদের সাথে কাজ করো ওইখানেও ওনারা বলতেছে অনেক ভালো, মাস শেষে টাকা পাইলে ওনার ওয়াইফের জন্য পাঠিয়ে দেয়, দেশের বাচ্চাদের জন্য পাঠিয়ে দেয়। মানে পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি বাসায় নিয়ে গেছি। বাসায় নিয়ে যাওয়ার পরে চুমকি আমার বলে, বাসায় আনছো কেন? আমি বললাম, আরে আনছি তো, সমস্যা কি? তোমারই তো বোন জামাই না, এখন আর ভালো লাগে না? বলে, না না না, এরপরেও তো তুমি যাবার মাইন্ড করবো না তো? আমি বললাম, না আমি মাইন্ড করবো কেন, সমস্যা নেই, বিদেশের মাটিতে ওনার আপন বলতে কেউ আছে? এখানে তুমি রান্না করে দিলে উনি একটু খাবে, তা রান্না বান্না করছো না? বলে করছে। আমি বলে, দেও আমরা খাই। পরে রান্না বান্না করে আমরা খাইছি, এই মনে করেন আমি ওনার আমার বাসায় ঢুকে ফেললাম আর কি। এরপর উনি মাঝে মাঝে আসতো, আবার একা কখনো বাসায় যেত না, আমার নিয়েই যেত, কোনোদিন আমার বাসায় একা একা যেত না, আমি নিয়ে গেলে নিত। এরকম করে প্রায় আরও 1.5 থেকে 2 বছরের মতো কাটে, 1.5-2 বছরের মতো কাটে। এবং আমাদের তখন ব্যবসা অনেক গ্রো করতেছে, আমি নিজে আরও কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলবো। আর আমার সবজির দোকানটা থেকে তখন মান্থলি আপনার 10 লাখ 12 লাখ টাকার মতো লাভ হইতো, মানে বাংলাদেশি টাকায় 12-14 লাখ টাকার মতো ইনকাম পাইতাম। তো এই দুজনে মিলে খুব ভালোভাবে চলতে পারতেছি। এমন সময় হলো কি, মানে ওই মুহূর্তটাতে আর কি, ওই সময়টাতে আমার মানে কেমন জানি আমার শারীরিক অবস্থাটা দিনে দিনে একটু মানে অবনতির দিকে যাচ্ছে, মানে উন্নতির থেকে একটু অবনতির দিকে যাচ্ছে। আজকে ধরেন মাথা ব্যথা থাকে, কালকে শরীর খারাপ থাকে, পরশুদিন বাথরুমে যায়, মানে এইরকম একটার পর একটা অসুস্থতা আমার ছুঁইতে আছে। এমন করতে আমি খুবই সিক হয়ে যাই, খাওয়া দাওয়া করতে পারি না, শুকিয়ে যায়। পরে সেখানকারই একটা ইতালির একটা হসপিটালে ভর্তি হই, দীর্ঘদিন হসপিটালে থাকি। এবং হসপিটালে থাকতে হসপিটাল থেকে আমি আমার মেন্টালিটি সমস্যা দেখতেছি, মানে আমার মানসিক সমস্যা। মানে আমার কোনো স্মৃতি মনে থাকে না, কোনো মেমোরিজ মনে থাকে না, আমি এখন কী করি এটা মনে থাকে না, তখন কী করি এটা মনে থাকে না, আমি বারবার ভুলে যাই, মানে কোনো কিছুই মনে থাকে না, বারবার ভুলে যাই, এইটা ওইটা অনেক কিছুই ভুলে যাই। এবং ভুলে যাওয়ার পরে শেষ পর্যন্ত আমি তখন করলাম কি, মানে কোনোভাবেই নিজের মেমোরিজ ঠিক রাখতে পারি না, নিজের কোনো কিছু ঠিক রাখতে পারি না। এবং একটা পর্যায়ে আমার হঠাৎ করে আমার মেমোরি লস করে বসে, আমি মেমোরি হারাই ফেলি।
মানে আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলি। দেন আমি কত বছর হসপিটালে থাকি জানি না। হসপিটাল থেকে আসার পরে মানে সুস্থ হওয়ার পরে হসপিটালে আমি তখন মানে আমি যখন আমার নিজের সব কিছু ফিরে পাই তখন আমি দেখতে পাই আমি 4 বছর ধরে হসপিটালে ছিলাম এবং 4 বছর আমার মানসিক আমার ব্রেনে সমস্যা দেখা দিয়েছে। 4 বছর আমি সমস্যার মধ্যে ছিলাম এবং 4 বছর পরে আমি যখন এই হসপিটাল থেকে বেরিয়ে আসি, সুস্থ হয়ে আসি এবং তখন আমি আমার বউয়ের খোঁজ খবর জানার জন্য চেষ্টা করি এবং বউয়ের খোঁজ খবর নেওয়ার জন্য চেষ্টা করার পরে আমি জানতে পারি আমার বউ ওর দুলাভাইয়ের সাথে আছে এবং শুধু দুলাভাইয়ের সাথেই নাই, দুলাভাইকেও মানে কি আর বলবো, দুলাভাইকেও বিয়ে পর্যন্ত করে ফেলছে এবং বিয়ে করে নাই, ওর একটা মানে ছেলের সন্তান হয়েছে ওই পরিবারে ও দুলাভাইয়ের সাথে। পরে আমি ওর ফোন দিলাম, ওর সাথে আমি দেখা পাইনি, নাম্বারটা ম্যানেজ করে ফোন করছি। পরে আমার বলে তুমি পাগল, আমার কে দেখবে, কে আমার খোঁজ খবর নেবে, আমি তো কি আর করব। তখন তো আমার দেখাশোনার মতো কেউ নেই, দুলাভাই আসতো এবং আস্তে আস্তে দুলাভাই প্রায় আগের জায়গায় হয়ে গেছে এবং উনি আমার এগুলো করে ফেলছে। আমি বললাম তো তোমার বোনের কি অবস্থা? বলে হ্যাঁ বোনও আছে। আমি বললাম তো তোমার বোনেরও উনি বিয়ে করছে, তোমারও করছে? বলে এখন করছে, কি করব, ওনার সাথে তো আমার আগেই সব সম্পর্ক ছিল। সঙ্গী তুমি আমার কথা কিছু চিন্তা করলে না? আমার বলে তুমি যে সুস্থ হবা এটা তো কোনো ডাক্তারও বলে নাই এবং যত ডাক্তারদের সাথে কথা বলেছি সবাই বলছে যে তুমি কখনো সুস্থ হতে পারবা না, তুমি সবসময় মানে পাগলের মতোই থাকবা, তুমি ঠিক হবা না। এই জন্য পরে আমি বললাম তোমার বোনের কথা কিছু ভাবো নাই? আমার বলে আমার বোনের তুমি টাকা পয়সা দেয়, বোনের খোঁজ খবর নেয়। পরে মানে ও তখন একটা চাকরি করে, মানে ব্যবসা বাণিজ্য এগুলো সব বিক্রি করে দিয়েছে, যেহেতু ওর নামেই ছিল। এই রুম শহর থেকে ও চলে গিয়ে আলাদা একটা শহরে, ওইখানে ও চাকরি করে, ওর মানে বোন জামাই চাকরি করে। তাই আমি বললাম যে দোকানপাট যে বিক্রি করলো এগুলো টাকা কি করছো? আমার বলে আমি জানি না, মানে টাকার কোনো হিসাব আমার দেয় না। এটা তো বাংলাদেশ না যে কিডন্যাপ করে নিয়ে আসলাম মারলাম, ইতালির মতো একটা দেশ, এখানে তো মারামারি করা যাবে না। পরে আমি আর কিছু বলি নাই। পরে আমি বললাম দেখো ঝামেলা চাই না, শুধু বলে আমার মেয়েটারে দিয়ে দাও। যদি আমার মেয়েটারে দাও তাহলে ভালো, আর যদি মেয়েটারে না দাও তাহলে তুমি তো আমার ভালো করেই চিনো, কারণ আমি মৃত্যুর পথ থেকে ফিরে আসছি। পরে আমার মেয়েটা তখন অনেক বড় হয়ে গেছে মোটামুটি। তারপরে আমার মেয়েটারে ও লাস্ট পর্যন্ত আমার মেয়েটা আমার কাছে দিয়ে দেয়। আমার মেয়েটা এতটাই ভালো যে আমাকে বলে বোঝাতে পারবো না। আমার মেয়েটারে আনার পরে মেয়েটা আমারে বলে, চিন্তা করো, আমার ছোটো মেয়ে আমারে বলে আব্বু তুমি কি জানো আমার মানে আম্মু তোমার জন্য তাবিজ করছে, ওই যে আমার নতুন আব্বু যে সে আর আমার আম্মু না তোমার জন্য তাবিজ করছে, আমারে বলে। আমি বললাম কি বলো তুমি? বলে তাবিজ করছে, আমি জানি। তারা তাবিজ নিয়ে কথাবার্তা বলতো। তো মেয়েটা বড় হয়েছে, পর আমি আমার মেয়েটা নিয়ে দেশে একবার ঘুরতে যাই। আমার বোন, আমার হচ্ছে ফুপু আছে, আমার কাকারা আছে, আমার বাবা মায়ের কবর আছে, এগুলো দেখাশোনা করার জন্য আমার মেয়েটা নিয়ে আমি বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পরে আমার মেয়ের কথার উপরে নির্ভর করে আমি একদিন একটা কবিরাজের শরণাপন্ন হয়ে একটা কবিরাজকে দেখাই এবং কবিরাজকে দেখাইলে পরে কবিরাজ আমায় বলতেছে যে আসলে মূলত উনি মানে কবিরাজকে যখন দেখায় কবিরাজ আমারে বলে যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কালো জাদু করা হয়েছিল আমার চুল দিয়ে আর নখ দিয়ে, এবং আমার বউর নাম বলে দেয় এটা চুমকি করছে। মানে অবাক হয়ে গেলাম যখন চুমকির কথা বললো। পরে আর কিছু বললাম না, দেশে অনেকদিন ছিলাম এবং বড় কথা হচ্ছে ওর বোনের বাসায় যাই ওর বোনকে দেখার জন্য। কিন্তু ভাই আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে ওর বোন এখন এই 2 বাচ্চা নিয়ে গার্মেন্টসে চাকরি করে। এই লোকে মানে ওনার যে হাজব্যান্ড তারা তালাকও দেয় নাই, তারা টাকা পয়সাও দেয় নাই এবং তার কোনো খবরও নেয় না। আমি বললাম চুমকি বললো যে আপনি চুমকি নাকি আপনার টাকা পয়সা দেয়? বলে চুমকি আর চুমকির দুলাভাই আমার একটা পয়সা দেয় না, আমি গার্মেন্টসে চাকরি করি। আমি তখন বললাম বোন রে, ও বোন এখন তো বুঝছেন। পরে আমার পা ধরে বলতেছে ভাই আমার একটা ব্যবস্থা করে দাও ভাই। পরে আমি ওনার কাছ থেকে পাটা সরাইয়া বললাম আপনার স্বামীর একটা ব্যবস্থা করতে গিয়া নিজের বউটারে হারাইলাম, আর আপনার একটা ব্যবস্থা করতে গিয়া আমি আমার জীবন হারাবো। একটা কথা বলে যাই মনে রাখবেন, পৃথিবীতে যা করবেন তার শাস্তি কিছুটা হলেও পৃথিবীতে পাবেন আর বাকিটা পরকালে পাবেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এরপরে আমি আবার ইতালিতে চলে আসি এবং ইতালিতে আসার পরে আমার মেয়েটাকে নিয়ে আমার মেয়েটা খুব বায়না ধরে, আব্বু আমার আম্মু নাই, আম্মুর কথা মনে পড়ে। আমি ওর আম্মুর কাছে যেতে দিই না। পর ওর আম্মুর কাছ থেকে ওকে সরানোর জন্য আমি আপনার একটা বিয়ে করি, বাঙালি একটা মহিলাকেই বিয়ে করি। ওনার হাজব্যান্ড মারা যায়, উনি বহু বছর ধরে ইতালিতে আছে, ওনার বিয়ে করি। উনি আমার বয়সী, ওনাকে বিয়ে করলাম। আমার মেয়েটা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার নতুন ওয়াইফ, সে যারে বিয়ে করছি সেও আমার সাথে অত্যাধিক ভালো এবং তার আগের
2টা ছেলে আছে, 2টা ছেলে ইতালিতে থাকে, ওগুলো আমাকে বাবা ডাকে। এই 2টা ছেলে আর আমার একটা মেয়ে, আমি খুব ভালোবাসি।